আসসালামু আলাইকুম। বিজনেস টাইটানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্ন সমাধান হবে। এই প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা অনেকগুলো বিষয় জানবো। সেকেন্ড পার্টের এ প্লাস পেতে কি করণীয় সেগুলো কথাবার্তা হবে ইনশাল্লাহ। পাশাপাশি এই এইচএসসি 26 প্রোগ্রাম থেকে আমরা যে জিনিসটা শিখবো, আমাদের এইচএসসি তে টার্গেট করে রেখে এডমিশনের জন্য কিছু বিষয় আমরা এগিয়ে রাখবো ইনশাল্লাহ। তো আজকে দ্বিতীয় পত্রের ক্লাস। আপনার প্রথম পত্রের ক্লাস নিশ্চয়ই করেছেন আগে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসুন শুরু করি। দ্বিতীয় পত্রে আমরা শিখবো আজকে মানবন্টন জানি আমরা, ব্যাকরণে 30 নম্বর এবং নির্মিতির মধ্যে 70 নম্বর এবং সময় 3 ঘন্টা, এটা আমাদের জানা আছে। তো এখানে মূলত যে জায়গাটাতে আমরা একটু এফোর্ট দেওয়া দরকার সেটা হচ্ছে এই যে 30 নম্বরের মধ্যে আমার 27 প্লাস নম্বর ওঠানো সম্ভব যদি একটু ভালো করে পড়াশোনা করা হয়। তাহলে এখানে যদি 27 বাদ দেই, যদি 25 পাই, আমি 25 নম্বর আমার উঠে এখানে, তাহলে এখানে কিন্তু আমার 65 নম্বর হলে কিন্তু হয়ে যায় নাকি? 65 লাগে না, কত লাগে? 55 লাগে। তাহলে এখানে 55 আর হচ্ছে এখানে 25 মিলে কিন্তু আমার এ প্লাস চলে আসে। তো চাইলে আমি এখানে আসলে খুব ভালো করতে পারি। যদি এখানে আমার 30-এ 30 উঠে তাহলে কিন্তু এখানে আমার 50 উঠলেই হয়। তো এইখানে খুব সহজে ভালো করা সম্ভব। নির্মিতির মধ্যে নম্বর যেহেতু কম পাওয়া যায়, বিশেষ করে লিখিত অংশ যেটা আছে, রচনা আছে, আপনার আবেদনপত্র আছে, আমাদের হচ্ছে সারাংশ সারমর্ম আছে, ভাব সম্প্রসারণ আছে, সেখানেও নম্বর একটু কম যেহেতু আসে। বিশেষ করে প্রবন্ধ নিবন্ধন যে রচনাটুকু আছে আমরা জানি, সেখানে 20 নম্বরের মধ্যে নম্বরটা একটু কম আসে। যে কারণে যদি এখানে একটু ভালো করা যায় তাহলে এখানে মোটামুটি কাভার দেওয়া সম্ভব। তো আমাদের মেইন ফোকাস থাকবে আমাদের ব্যাকরণ পার্টটা খুব ভালো করে শিখবো। আর নির্মিতির মধ্যে কিছু জায়গা আছে যেখানে একটু ভালো করার কৌশল জানবো ইনশাল্লাহ। তো ব্যাকরণের অংশ থেকে 6টা প্রশ্ন হয়, জানি আমরা এগুলো নিশ্চয়ই যারা পরীক্ষা দিব এবছর। 6টা প্রশ্নের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে উচ্চারণ, এরপরে হচ্ছে বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ, এরপরে শব্দ গঠন থেকে উপসর্গ, সমাস, প্রকৃতি প্রত্যয়, এটা থেকে প্রশ্ন যদিও কম আসছে রিসেন্টলি। লাস্টে আমরা ছিল না, শর্ট সিলেবাসের মধ্যে ছিল না। শুভ খান, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? বাক্য তত্ত্বের খুব সহজ, এটা বাক্য রূপান্তর হইলে একটু মনে হয় কষ্ট হয় যদিও একটু পড়াশোনা করলে এখানে খুব ভালো করা সম্ভব। বাংলা ভাষার প্রয়োগ, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, এই যে অংশ থেকে। তো এই 6টা টপিক থেকে প্রশ্ন বেশি হয়। আমরা এই টপিকের প্রশ্নগুলো বিগত বছরে কেমন প্রশ্ন এসেছে সেটা দেখব, পাশাপাশি আরো কি ভালো করা যায় সেগুলো জানবো, এবং আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের সমাধান দিব ইনশাল্লাহ। তো কি কি প্রশ্ন আছে একটু গোছাই ফেলেন, একটু জানান আমাদেরকে, আমরা দেখি আপনাদের কিভাবে সাপোর্ট দেওয়া যায়। শুরুতে আমরা চলে যাবো হচ্ছে উচ্চারণের নিয়মে। তো উচ্চারণের মধ্যে কি কি আছে, কেমন প্রশ্নগুলো হয় সেটা প্রথমে দেখি। এখান থেকে লিখিত প্রশ্ন হয় কিছু আছে, উচ্চারণ বানানে দুইটা জানান আপনারা যারা প্রশ্ন করেন। উচ্চারণ বানানের মধ্যে কিছু প্রশ্ন আসে লিখিত, মানে একটু ব্রড লিখতে হয়। আর কিছু প্রশ্ন আসে হচ্ছে বিভিন্ন বোর্ডে মাঝে মাঝে শব্দ দেওয়া থাকে, তার উচ্চারণ লিখতে বলে অথবা শুদ্ধিকরণ করতে বলে, বানানটা শুদ্ধ করে লিখতে বলে। তো বানান শুদ্ধ করে লিখতে বলে সময় কম লাগে এবং হচ্ছে একেবারে পুরো নম্বর পাওয়া যায়। আর লিখিত যদি ব্রড করে লিখতে বলে, বিস্তারিত লিখতে বলে এলাবোরেটলি, তখন একটু নম্বর কম পাওয়া যায় বলে অনেকের ধারণা। কিন্তু প্রশ্ন যা বলা হয় যদি আপনি তা লিখতে পারেন, এখানে নম্বর কম দেওয়ার আসলে সুযোগ নাই। যদি না পরীক্ষক আসলে ইনজাস্টিস করেন। পরীক্ষক জাস্টিস করলে, ধরেন এই প্রশ্ন যেটা আছে, উচ্চারণের রীতি কাকে বলে এবং উদাহরণ সহ বাংলা উচ্চারণের 4টি নিয়ম লিখো। সো এখানে 5 নম্বর। তো 5 নম্বর হইলে, ধরেন এই যে উচ্চারণের রীতি কাকে বলে, এখানে 1 নম্বর, আর 4টা নিয়মের জন্য 4 নম্বর। তো এখানে আপনার 5 নম্বর যদি এই ঠিকঠাক লিখেন আপনি, তাহলে 5-এ 5 পাওয়া সম্ভব। যদি না শিক্ষক বাসায় কোনো ঝামেলা হয় অথবা ইনজাস্টিস করেন, সেটা আলাদা হিসাব। কিন্তু জাস্টিস করলে এখানে পুরো নম্বর পাওয়া সম্ভব ব্যাকরণের এই পার্টে। তেমনি ভাবে বাংলা বানানের উচ্চারণ, বানানের নিয়মে দেখবো। সো এইভাবে দেখা যাচ্ছে অধ্বনির উচ্চারণের যে কোনো 5টা নিয়ম লিখতে বলছে, 5টা 5 নম্বর। আবার অধ্বনি উচ্চারণে যে কোনো 5টি নিয়ম বলা হচ্ছে, বিভিন্ন বোর্ডে আসছে এগুলো। বফলা উচ্চারণের 5টি নিয়ম, 5টি নিয়মে কিন্তু 5 নম্বর। সো 5টা নিয়ম লিখতে পারলে কিন্তু এখানে 5 নম্বর পাওয়া সম্ভব। আচ্ছা, তো এরপরে দেখি আর কি প্রশ্ন হয়। আমরা দেখি এখান থেকে প্রশ্ন হয়
5 নম্বর প্রশ্ন দেখছি আমরা। বাংলা এই ধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম, সেম কথা, 5টা নিয়ম 5 নম্বর। এই যে দেখেন, মফলা উচ্চারণে 5টি নিয়ম, জফলা উচ্চারণে 5টি নিয়ম। সো এখানে 5টা উচ্চারণ নিয়ম লিখতে বলে উদাহরণ সহ আপনি 5 নম্বর পাওয়া সম্ভব। তো ওটা তো হচ্ছে বিস্তারিত লেখার জন্য, আর এমনিতে শব্দ দিয়ে বলা হয় এভাবে লেখার জন্য। তো এই শব্দগুলো একটু আমরা সমাধান করি। কি হয় একটু দেখি। এই যে অদ্যটা, আচ্ছা এইখানে যারা আমরা লাইভে আছি, এই অটা মানে এই অদ্য শব্দের উচ্চারণটা অটা কেন ও হইল, এটা আমরা কি জানা, আমাদের জানা আছে কিনা? অটা কেন ও হইল? যদি অ এর পরে রস্য ই, দীর্ঘ ই, রস্য উ, দীর্ঘ উ, ক্ষীয়, বর্গীয় জ ইয়, অন্তস্থ জ বা জফলা এবং রিকার পাওয়া যায়, যদি এই চিহ্নগুলো পাওয়া যায় অ এর পরে, তখন সে অটা আমার ও হয়ে যায়, মানে সংবৃত উচ্চারণ হয় অ এর। তাহলে অ এর উচ্চারণটা সংবৃত হইলে এর উচ্চারণ ও এর মতো। ওয়ালাইকুম আসসালাম তাবাসসুম নূর। হ্যাঁ, যেটা বলছিলাম যে অ এর পরে এই চিহ্নগুলো যদি আসে তাহলে অটা কার মতো হয়? ও এর মতো হয়। তো ধরেন আমাকে বলা হইলো যে এই শব্দ একটা আছে, এই যে অতি, তাহলে এই অ এর পরে আমার রস্য ই আছে নাকি ত আছে? অ এর পরে কিন্তু রস্য ই নাই, অ এর পরে আছে ত। তো এখানে একটা বিষয় যে দেখা যাচ্ছে তটা আসলে অ এর রস্য এর পরে, কিন্তু আমি বলছি তটা আছে রস্য ই এর আগে, মানে এই রস্য ই কারের আগে আছে, মানে এই কারটা এই ত বর্ণের পরে আছে। মানে এটা আসলে আপনি বানান করুন তো, ত রস্য ইকার, ত রস্য ই কার। আচ্ছা উচ্চারণ করলে কি হয়? ও তি নাকি ও ইট? আমরা কি ও ইট উচ্চারণ করি? না। তাহলে অতি বলি, তাহলে তি বললে ইটা কখন আসে? শেষে আসে। মনে রাখবো সবসময় যে কার বসে, কারগুলো সবসময় ব্যঞ্জনের পরে বসে। তাহলে কার বসে কোথায়? কার সর্বদা ব্যঞ্জনের পরে বসে। একটু পাশে লিখে দিই, কার সর্বদা ব্যঞ্জনের পরে বসে, ব্যঞ্জনের পরে থাকে। দেখতে আমার সামনে হোক পিছনে হোক দুই পাশ হোক যেভাবে হোক, আমার কার থাকবে সবসময় ব্যঞ্জনের পরে। তো এইখানে রস্যইটা আছে কিন্তু আমার অয়ের পরে একটা বর্ণ আছে তো তারপরে, তার মানে এই চিহ্নগুলো অয়ের ঠিক পাশে থাকতে পারে অথবা একটা বর্ণ পরেও থাকতে পারে। একটা বর্ণ বলতে একটা বর্ণের জায়গা, এখানে আমার 3, 4, 5টা বর্ণ যুক্ত অবস্থা থাকতে পারে। সো যুক্ত থাকলে তারপরে যদি এই চিহ্নগুলো আসে তখন কিন্তু আমার এই অটা চেঞ্জ হয়ে ও হবে। তাহলে এই অয়ের পরে যেহেতু রস্য ই আছে তাহলে অটা ও হবে, আর যা ছিল তাই আছে। আবার দেখেন যদি শব্দটা হয় যে এই শব্দটা উচ্চারণ কি? মই, এই ময়ের মধ্যে ও আছে কিনা? ময়ের মধ্যে ও আছে কিনা? ম বলল ও আছে। আমরা জানি প্রত্যেকটি স্বাধীন ব্যঞ্জনের মধ্যে একটা অধ্বনি লুকিয়ে থাকে। যেহেতু প্রত্যেকটি স্বাধীন ব্যঞ্জনের মধ্যে একটা অধ্বনি লুকিয়ে থাকে, যেমন ক, র, স, ম, ল, যা বলি অ আছে। তো এই ময়ের মধ্যে অ আছে, তাহলে এরপরে রস্যই আছে। তাহলে ময়ের মধ্যে যে অটা আছে সেই অয়ের অ কি অ থাকবে নাকি ও হয়ে যাবে? সেই অয়ের অ কিন্তু আর অ থাকবে না, ও হয়ে যাবে। তাই শব্দ উচ্চারণ কি হবে? মই। এইখানে একটা বিষয়, এখানে আমার হর্ষ চিহ্ন দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। আধুনিক উচ্চারণে আমরা হর্ষ চিহ্ন দিয়ে লিখছি, না দিলেও সমস্যা নেই, উচ্চারণটা মই হচ্ছে। মনে রাখবো আমরা অবশ্যই যেখানে থামবো সেটা ব্যঞ্জন ধ্বনি হলে, যদি থামি এবং ব্যঞ্জন ধ্বনি হয় অবশ্যই হর্ষন্ত দেওয়া লাগবে। এটা হর্ষন্ত বলা হয়, হর্ষ চিহ্ন বলা হয়, হলন্ত বলা হয়। হর্ষন্ত, হলন্ত বা হর্ষ চিহ্ন যাই বলেন, এটা ব্যঞ্জন ধ্বনির নিচে হলে অবশ্যই দেওয়া লাগবে যদি থেমে যায় হঠাৎ করে। আর স্বরধ্বনি নিচে হলে দেওয়া না দেওয়া নিয়ে কথাবার্তা আছে, যদি আধুনিক জায়গাতে আমরা থামলে অবশ্যই হর্ষ চিহ্ন দিব। আচ্ছা, তাহলে এখানে যে প্রসঙ্গে ছিলাম আমরা, এই যে অ এর পরে আমার জফলা আছে, এই জফলাটা আছে অ এর কয়টা বর্ণ পরে? একটা বর্ণ পরে। তাহলে অটা কিন্তু ও হইতে পারে, এখানে অটা ও হয়েছে আর উচ্চারণ দ্বিত্ব হয়েছে। ঠিক এইখানে দেখেন তো অ এর পরে ক্ষীয় আসছে না? তাহলে ক্ষীয় আছে, এই কারণে অটা কি হয়েছে? ও হয়েছে। প্রশ্ন হচ্ছে ক্ষীয়ের উচ্চারণ তো দুই ধরনের হয়, তাই না?
ক্ষীয়ের উচ্চারণটা কেমন হয়? ক্ষীয়টা যদি শব্দের শুরুতে হয়, ক্ষীয়টা যদি শব্দের শুরুতে হয়, শব্দের শুরুতে ক্ষীয় হলে উচ্চারণ কার মতো হয়? ক্ষয়ের মতো। কিন্তু ক্ষীয় যদি শব্দের শুরুতে না হয়, শব্দের, আচ্ছা এটা অন্যভাবে লিখি, ধরুন এখানে শব্দের শুরুতে লিখলাম, তাহলে উচ্চারণ হবে ক্ষয়ের মতো। ধরুন শব্দের শুরুতে নাই, শব্দের মাঝে আছে, অথবা শব্দের মাঝে নাই, শব্দের শেষে আছে, তাহলে উচ্চারণ হবে ক হসন্ত ক্ষয়ের মতো লেখার ক্ষেত্রে। তাহলে শব্দের শুরুতে হইলে আমার খ, শব্দের মাঝে হইলে ক খ, শেষে হইলে ক খ। যেমন দেখেন উচ্চারণটা আমরা জানি যে যদি বলা হয় এই যে এই উচ্চারণটা ক্ষমা, এই উচ্চারণটা ক্ষেত, ক্ষীর, ক্ষত, এই উচ্চারণগুলো জানি আমরা। সেম এখানে আমরা যদি বলি হচ্ছে বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ, আমরা যদি বিক্ষোভ বলি, আমরা যদি বলি হচ্ছে শিক্ষক বলি, শব্দের মাঝে এগুলো আছে। আমরা যদি বলি দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ, এভাবে যদি হচ্ছে সমীক্ষা বলি, তো শব্দের মাঝে হইতে পারে, শেষে হইতে পারে। শব্দের মাঝে শেষে হইলে উচ্চারণটা ক ক্ষয়ের মতো হবে। তো এখানে যেটা আছে শব্দের মাঝে আছে বা শেষে আছে, এখানে মাঝে এখানে শেষে, তাহলে ক খ হইলো, এইটুকু তো বুঝছি আমরা। আর এই কয়ের কারণে মানে ক্ষীয়ের কারণে আগের অটা ও হয়েছে, রাইট? কিন্তু এই ওটা কেন হইলো, মানে শেষে ক্ষয়ের মধ্যে ও হয়েছে কেন, জানা আছে কারো? মানে ধরুন এখানেও শুধু যে ক্ষয়ের মধ্যে এটা না, একবারে এখানে পর্যন্ত যদি এইটা বলি, এখানেও কেন ও হয়েছে? উচ্চারণ করি এইভাবে তাই এমন কিছু? মনে রাখবো যত যুক্ত ব্যঞ্জন আছে, যত যুক্ত ব্যঞ্জন আছে, যদি উচ্চারণে দ্বিত্ব হয়, অবশ্যই যুক্ত ব্যঞ্জন উচ্চারণ দিতে হবে। দ্বিত্ব হইলে সেই যুক্ত ব্যঞ্জনটার মধ্যে যদি কার না পাওয়া যায়, কি না পাওয়া যায়, তাহলে একটা যুক্ত ব্যঞ্জন আছে, একটা যুক্ত বর্ণ, এর মধ্যে কার নাই, সেক্ষেত্রে ওই বর্ণে যে দ্বিত্ব হবে, শেষ বর্ণে ওকার হবে। সেটা শব্দের শেষে হইলেও, শব্দের শেষে হইলেও, শব্দের মাঝে হইলেও সেম কথা। তাহলে দ্বিত্ব হইলে, কোনো যুক্ত বর্ণ উচ্চারণে দ্বিত্ব হইলে আমরা যখন ডাবল বর্ণটা লিখছি, তখন শেষ বর্ণ কি দিব? ওকার দিব। পয়েন্ট কটা গেল? একটা হচ্ছে অটা কেন ও হইছে, পয়েন্ট 2 হচ্ছে ক্ষীয়র উচ্চারণটা কি হবে, পয়েন্ট 3 হলো যে এই খতে কেন ও হইছে। চতুর্থ পয়েন্ট, এখানে ক হইল কেন? উপরে কিন্তু দ ছিল, আমি দ লিখছি 2 বার, এখানে তো ক্ষীয় ছিল, এখানে খ লিখলাম কেন? কারণ হচ্ছে ভাই ক্ষীয়র উচ্চারণটা ক খ হয়, এই কারণে লিখছি, তাই না? আচ্ছা ধরেন আপনার কাছে এটা মনে হয়েছে, তো এটার উচ্চারণ কি হবে? এই যে শব্দটা আছে উচ্চারণটা দুঃখ, তো এই দুঃখ উচ্চারণ তো লিখতে গেলে আমার লিখতে হচ্ছে এইভাবে, ক হসন্ত খ ওকার। আমার বর্ণ ছিল খ, কেন লিখলাম ক খ? দ্বিত্ব হয়েছে খ, কিন্তু আমি ক আনলাম কেন? এখানে একটা পয়েন্ট হচ্ছে, আমরা নিশ্চয় জানি যে বর্গীয় বর্ণ আছে ক খ গ ঘ উ চ ছ জ ঝ ইয়। এই বর্গীয় বর্ণগুলোর মধ্যে জাস্ট আপনি যদি একটা বিষয় দেখেন, ক খ গ ঘ উ, স্পষ্ট দেখা যায় কিনা, আচ্ছা আশা করছি দেখা যায়। এই যে বর্গীয় বর্ণ, এইভাবে আমরা সবগুলো লিখি বা শেষ পর্যন্ত আমরা দেখি প ফ ব ভ ম বললাম, প ফ ব ভ ম। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তো এই বর্গীয় বর্ণের মধ্যে
এখানে যে 1 এবং 3 আছে, প্রথম এবং তৃতীয় আছে, এগুলোকে বলি আমরা অল্প প্রাণ। কেন, এগুলো ব্যাখ্যা আছে, আমরা আপাতত সেখানে যাচ্ছি না। অল্প প্রাণ ধ্বনি, এগুলো সহজে মনে রাখার বিষয় আছে। আর এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, 2 এবং 4 হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে এই দ্বিতীয় এবং চতুর্থ সারি বর্ণগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তো মহাপ্রাণ ধ্বনিটা, মহাপ্রাণ মানে কি? নিঃশ্বাস যদি বেশি হয়, আপনি ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ প ফ ব ভ উচ্চারণ করে দেখবেন, মুখের সামনে হাতটা নিয়ে, তখন দেখবেন প্রথম সারিতে উচ্চারণের সময় নিঃশ্বাস কম আসবে এবং দ্বিতীয় সারি উচ্চারণের সময় নিঃশ্বাস বেশি আসবে। তো যেই বর্ণটার উচ্চারণে আমার যে ধ্বনির উচ্চারণে নিঃশ্বাস বেশি আসবে তাকে বলবো মহাপ্রাণ, মহা। আর যে ধ্বনি উচ্চারণে নিঃশ্বাস কম আসবে আমি তাকে বলবো অল্প প্রাণ। তো নিয়ম যেটা বলছিলাম, যদি মহাপ্রাণ ধ্বনিগুলো দ্বিত্ব হয়, এগুলো মহাপ্রাণ ধ্বনি। মহাপ্রাণ মানে প্রায় কাইন্ড অফ মহাশক্তিশালী, পাওয়ারফুল মানুষ। আচ্ছা, পাওয়ারফুল মানুষ কি 1 লাখ চলে? চলে না। কি করে? একটু চেলা চামুন্ডা নিয়ে চলে না, একটু পাশের লোকজন নিয়ে চলে। কিন্তু সো মহাপ্রাণ ধ্বনি যখন দ্বিত্ব হয়, অবশ্যই তার আগের ধ্বনির উচ্চারণ হবে। কি বললাম? যদি এই দ্বিতীয় এবং চতুর্থ সারির ধ্বনিগুলো দ্বিত্ব হয়, অবশ্যই তার আগের ধ্বনি সহ উচ্চারিত হবে। যেমন ধরেন, আমাকে এই যে দুঃখ শব্দটা বললাম, এই দুঃখের খটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যেহেতু এইটা দ্বিত্ব হচ্ছে, তাহলে এর আগের যে ক ছিল সে ক সহ আমার উচ্চারণ আসবে। সেম ভাবে যদি বলা হয় সভ্য, তো এই সভ্য শব্দটা এই স্বয়ের মধ্যে অ ছিল, পরে জফলা আসছে, এই কারণে অটা ও হলো। আর এই ভটা প ফ ব ভ ম, মহাপ্রাণ ধ্বনি, সেই কারণে ভয়ের পূর্বের ধ্বনি সহ এটা আসবে, উচ্চারণ হবে সব ভ। তাহলে এখানে কেন ওকার হইলো বুঝছে কিনা? কারণ হচ্ছে এই মহাপ্রাণ ধ্বনি, সরি যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ, এর মধ্যে কোনো কার নাই। যদি কার থাকতো তাহলে কিন্তু এই ওকারটা দিতাম না আমি। যেমন ধরেন সেম একটা শব্দ আমরা একটু যেটা দেখছিলাম যে অক্ষ, অক্ষর। তো অক্ষরতে উচ্চারণ লিখছি আমি অ ক হসন্ত খ ওকার। কিন্তু যদি এই শব্দটাই হইতো অক্ষী, তখন কিন্তু অ ক হসন্ত খ ওকার আমি দিতে পারতাম না, যা কার থাকতো তাই দিতাম। তাহলে নিয়ম যেটা বলছিলাম যে যুক্ত ব্যঞ্জনটা যদি কার থাকে তাহলে সে কারটাই হবে। যদি কার না পাওয়া যায় তবে এই যুক্ত ব্যঞ্জনের যে শেষ বর্ণটা আছে এর মধ্যে ওকার হবে। এখানে সেম জিনিস, সভ্য বললে আমার এই ভয়ের সাথে যে জফলা যুক্ত আছে, এই যুক্ত ব্যঞ্জন দ্বিত্ব হইল, যেহেতু কার নাই সেহেতু আমার শেষে একটা ওকার হয়েছে। আশা করছি আমরা এইটুকু বুঝতে পেরেছি। তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় শিখে ফেললাম, কেন ওকার হইল, কেন দ্বিত্ব হইলে ওকারটা হয়েছে, আর ক খ কখন হয় সেটা। যদিও খিওর জন্য স্পেশাল আলাদা নিয়মই আছে, তারপর আমরা ক খ কেন হয়েছে আমরা অনেকগুলো সামনে আমাদের লাগবে সে কারণে শিখে রাখছি। যেমন অক্ষরটা আমরা বুঝতেছি অ, এরপরে খিও আছে দেখে অটা ও হইলো, বুঝলাম। কেন এখানে ওকার হয়েছে? কারণ যুক্ত ব্যঞ্জন কার ছিল না বিধায় ওটা হয়েছে। এইখানে একটা মজার বিষয়, এই যে অধ্যক্ষ এই বানানটা সবাই আমরা মুখস্থ পারি মোটামুটি যারা উচ্চারণ শিখেছি, কিন্তু এই অধ্যক্ষতে আমার কেন এই দ হইল? এখানে তো দ বর্ণ নাই, আছে কি? ধ আছে। তো ধটা দ্বিত্ব হইল, কিন্তু দ কেন আসলো? ওই যে নিয়মটা বললাম, মহাপ্রাণ ধ্বনি উচ্চারণে দ্বিত্ব হইলে, ডাবল হইলে এর আগের ধ্বনি সহ আসবে। তাহলে ধয়ের আগের ধ্বনি কি? দ। আর এটা তো বুঝতে পারছি আমরা কেন খ ওকার হয়েছে। তাহলে অধ্যক্ষটা ক্লিয়ার হয়েছে কিনা? অধ্যক্ষ, অধ্যক্ষতে দ কেন হইলো আর ওকার দুইটা কেন আসছে, এইটুক ক্লিয়ার কিনা? ওকে, আসুন এইবার একটা নিয়ম দেখেন। এই অয়ের পরে কিন্তু আমার দীর্ঘ ই আছে, অয়ের পরে দীর্ঘ ই আছে না ভাইয়া? তাহলে অয়ের পরে দীর্ঘ ই হইলে অটা তো ও হওয়ার কথা, এখানে ও হইল না কেন? কেন অটা অই থেকে গেল? অয়ের পরে দীর্ঘ ই আসার পরেও কেন অটা ও হইল না? যেমন এখানে অয়ের পরে রস্যই আসছিল, অটা ও হইছে। এখানে না হওয়ার কারণ হচ্ছে, মনে রাখবো, যদি অটা নেতিবাচক হয়, না বোধক অর্থ দেয়, তবে অটা আর ও হবে না, অটা অই থাকবে।
কি বললাম? যদি অটা নেতিবাচক হয়, নেগেটিভ হয়, তখন অটা ও হবে না। তাহলে দেখেন, অসীম মানে কি? সীমা নাই। সীমা নাই, যার সীমা নাই তাহলে অসীমে কিন্তু অসীম বলা যাবে না, ওটা অসীমই বলতে হবে। এবার প্রশ্ন হইল, এই দন্তস্বটা উচ্চারণে তালব্যস্য কেন হইল? দন্তস্বর উচ্চারণটা তালব্যস্য হওয়ার কিছু কারণ আছে, লজিক আছে কিছু। একটু আমরা এই লজিকটা দেখে আসি। যে তালব্যস্য, মূর্ধন্য স এবং দন্তস্ব, এই তিনটায় অন দা হোল আবার তালব্যস্য হবে। জেনারেলি কি হবে? উচ্চারণে তালব্যস্যের মতো হবে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মহসিনুল করিম আরমান স্যার, বাংলার খুব ভালো একজন শিক্ষক, আপনারা অনেকে জানবেন নিশ্চয়ই। স্যার সালাম দিয়েছেন। শুভ খান সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, তাসনুম সালাম দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসেন। যেটা বলছিলাম, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, তিনটা ধ্বনি আমার স্বাভাবিকভাবে কিসের মতো হয়? তালব্যস্য মতো হবে। কিন্তু আমরা দেখি এই যে তালব্যস্য আছে, এই তালব্যস্যটা একবার হয় তালব্যস্য তো হবেই, আবার দন্তস্বর মতো হয়। এই দন্তস্ব তালব্যস্য মতো হয়, আবার নিজে তালব্যস্য দন্তস্ব মতো হয়। তাহলে সবগুলোই তালব্যস্যর মতো হয়, কিন্তু এই তালব্যস্য দন্তস্ব মতো হবে একবার, দন্তস্ব তার নিজের মতো হবে একবার। আর এটা কখনোই অন্য কোনো বর্ণের মতো হবে না, তার মতই হবে, মানে তালব্যস্যর মতো হবে। প্রশ্ন হইল, এই যে আমার এই তালব্যস্যটা দন্তস্বর মতো হয় কখন? ধরেন ত, থ, র, আচ্ছা, এরপর হচ্ছে রি, এরপর হচ্ছে ন। এটা এটা বলতে পারেন মূর্ধন্য ন যদি যুক্ত হয় না, তাহলে আমি মূর্ধন্য বাদ দিলাম। এখানে একটা ছন্দ আছে, আমি যে ছন্দটা একটু বলি। এখানে এটা খুব সহজে মনে রাখা যায়, যে বলি এভাবে বলি, ত থলের ঋন্ত, ত থলের ঋন্ত, আর তালব্যকে বানায়, তালব্যকে বানায় দন্ত। মানে তালব্য শকে বানাবে কি? তালব্য শকে বানিয়ে দেয় সেটা দন্ত স। যদি এই তালব্য শর সাথে ত হয়, থ হয়, ল, র, রি, দন্ত ন বা মূর্ধন্য ন যুক্ত হয়, যদি মূর্ধন্য হয় না, আর ঋণ বানাটা মূর্ধন্য বিধায় সেভাবে লেখা। এটা কেমন হইতে পারে? কেমন হইতে পারে? আফরোজা বিনতে ফাতিমা সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেমন ধরেন এই যে এই উচ্চারণটা কি, বা এই উচ্চারণটা কি হইতে পারে? বা ধরেন এটার উচ্চারণে কি হইতে পারে? বা সবার যে পরিচিত উচ্চারণটা, সবার মোটামুটি জানা আছে এটা। সো এই শব্দের উচ্চারণটাকে আমরা শ্রাবণ বলি না শ্রাবণ বলি? শ্রাবণ বলি, শ্রাবণ বলি। শ্লেষ বলি না শ্লেষ বলি? শ্লেষ বলি। শ্রম বলি না শ্রম বলি? শ্রম বলি। আচ্ছা, ভালো কথা ভাই, শ্রম আর শ্রম মানে স আর স, কোনটা স কোনটা স, এটা একটা কনফিউশন তৈরি হয় না? সো এখানে মনে রাখবো, যদি এই দন্ত স্বর উচ্চারণটা হয় ইংলিশে, এই দন্ত স্বর উচ্চারণ হয় ইংলিশে এস এইচ, ইংলিশে এস এর মতো, আরবিতে বললে এটা সিন এর মতো। আর তালব্য স্বর উচ্চারণ হচ্ছে এস এইচ এর মতো, আরবিতে শিনের মতো। যেমন আপনি দেখবেন হচ্ছে আমরা বলি ফিশ, বলি বুশ, আর এখানে ধরুন বলি বাস, গ্লাস। তো এই যে দন্তস্বর উচ্চারণটা হবে এস এর মতো, আর তালব্য উচ্চারণ এস এইচ বা শ মানে শিনের মতো হবে। তো এখন এর উচ্চারণ আমরা শ্রম বলি না, কি বলি? শ্রম বলি, শ্রাবণ বলি, শ্রমিক বলি, আশ্রম বলি। তো এই তালব্য স্বরের সাথে এগুলো যুক্ত হলে তালব্য স্বরটা দন্তস্ব হইতে পারে। আর এই দন্তস্বটা দন্তস্ব মতো হইতে পারে কিছু ক্ষেত্রে। একটা হচ্ছে হয়তো যুক্ত ব্যঞ্জন হইতে পারে, যুক্ত ব্যঞ্জনের সাথে, যুক্ত ব্যঞ্জনে,
অথবা হইতে পারে শব্দটা বিদেশি শব্দ, এবং উচ্চারণটা ওইভাবেই আত্মস্থ করা হয়েছে, আমাদের আত্মীকরণ করা হয়েছে বাংলা ভাষায়। তো যদি এমনটা হয় সেক্ষেত্রে হইতে পারে। তো যুক্ত ব্যঞ্জনে বেশিরভাগ দেখা যায়, আর বিদেশি শব্দ খুব অল্প কিছু আছে, সেখানে আমরা দেখব। যেমন ধরেন যদি বিদেশি শব্দ বলি, এর উচ্চারণ কি? সাইকেল না সাইকেল? উচ্চারণটা সাইকেল, তাহলে দ্বন্দ্ব উচ্চারণ দন্তস্বর মতই হবে। আর যুক্ত ব্যঞ্জনে যদি আমরা খেয়াল করি, ধরেন হচ্ছে স্টিমার বললাম, যদি এটাও বিদেশি শব্দ, তো স্টিমার এটা বললে কার মতো হচ্ছে? দন্তস্বর মতই হচ্ছে। যেমন অনেক শব্দ আছে দেখবো যুক্ত ব্যঞ্জনের মধ্যে দন্তস্বর উচ্চারণ দন্তস্বর মতই হয়। আশা করছি এটা ক্লিয়ার হইলো। তিনটা স স্বাভাবিকভাবে তালব্য স হবে, এটা জাস্ট মাথায় রাখি, তিনটা স তালব্য স মতো উচ্চারণ হবে। এবার ব্যতিক্রম কিছু জায়গা আছে যেটা তালব্য স দন্তস্বর মতো হয়, আবার দন্তস্ব তার নিজের মতো হয়। তো এটা ব্যতিক্রম কিছু জায়গা আছে, সেগুলো পড়লে হবে। আমাদের এইচএসসি তে এই ধরনের কঠিন প্রশ্ন খুব একটা হয় না। যেমন তাহলে দন্তস্ব উচ্চারণটা স্বাভাবিকভাবে কেমন হবে? তালব্যস্বরের মতো হবে, তালব্যস্ব লিখেছি আমরা। আর দীর্ঘস্বর উচ্চারণটা রস্বস্বরের মতো হয়। সো অকৃতজ্ঞ, এখানে কিন্তু অয়ের পরে রিকার আসছে। তো অয়ের পরে রিকার আসলে হিসাবে কিন্তু আমার অটা, রিকার আসলে অটা কি হওয়ার কথা ছিল? ও। কিন্তু কেন হবে না? কেন হবে না? কারণ অকৃতজ্ঞ মানে কি? অকৃতজ্ঞ মানে হচ্ছে কৃতজ্ঞ না, তাই তো? তাহলে কৃতজ্ঞ না হলে এটা নেতিবাচক অর্থ দিচ্ছে কিনা? নেতিবাচক অর্থ দিলে কিন্তু আর অটা ও থাকছে না, হচ্ছে না। তাহলে এই অটা অ হয়ে গেল, অটা অই থাকলো, আর ক্রি এইটুকু ঠিক আছে। এবার তয়ের সাথে ও কার কেন হইলো বলুন তো? তয়ের সাথে ও কার কেন হইলো? কারণ হচ্ছে তয়ের মধ্যে একটা অ আছে, এরপরে বর্গীয় জ ইও, তাহলে অ এর পরে বর্গীয় জ ইও হইলে অটা কি হবে? ও হবে। তাহলে তয়ের সাথে অটা কি হইলো? ও হইলো। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে একটা বিষয় দেখেন, এই বর্গীয় জ এর উচ্চারণটা দুই ধরনের হয় নাকি? বর্গীয় জ অনেকগুলো নিয়ম এখানে চলে আসবে, আসলে উচ্চারণের নিয়ম অনেকগুলো চলে আসবে। তো একটা কথা বলতে হবে, আমাকে টান দিতে হবে এখানে। তো বর্গীয় জ ইওটা যদি শব্দে শুরুতে হয়, তাহলে এখানে গ চন্দ্রবিন্দু জফলা। তাহলে বর্গীয় জ ইওটা শব্দে শুরুতে হলে গ চন্দ্রবিন্দু জফলা মতো হবে। যদি বর্গীয় জ ইওটা শব্দের শুরুতে না হয়ে শব্দের মাঝে হয়, অথবা শব্দের মাঝে না হয়ে শব্দের শেষে হয়, তাহলে উচ্চারণ হবে গ হসন্ত গ চন্দ্রবিন্দু। অথবা কিছু জায়গায় দেখবো আমরা গ হসন্ত গ চন্দ্রবিন্দু জফলা। যেমন ধরেন ফারুক ইসলাম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। যেমন ধরেন যদি এটার উচ্চারণ দেখি, এটার উচ্চারণ কি হবে? এটা উচ্চারণ কি হবে? খুবই সিম্পল, দেখেন বর্গীয় যে ইও শব্দের শুরুতে আছে, আমি এর জন্য গ চন্দ্রবিন্দু জফলা বসিয়ে দিলাম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন এই যে আকার আছে না, সো আকারটা দিয়ে দিলাম, আর দন্ত নর জায়গায় দন্ত ন দিয়ে দিলাম। তাহলে আমার বর্গীয় যে ইওটা শব্দের শুরু হইলে গ চন্দ্রবিন্দু জফলা হবে, বাকি যা আছে তাই। যদি শব্দের মাঝে হয় বা শেষে হয়, যেমন ধরেন শব্দ হইল ধরেন এই শব্দটা, অথবা শব্দ হইল এই শব্দটা, অথবা এই শব্দটা। তো শব্দের মাঝে হইলে আমরা দেখলাম এখানে ব রস্বই আছে, দিয়ে দিলাম, পরে আকার আছে তাও দিয়ে দিলাম, পরে দন্ত ন আছে তাও দিয়ে দিলাম। তাহলে বর্গীয় যে এটা শব্দের মাঝে হইলে আমরা কি বলছিলাম, কি কেমন হবে? এই গ হসন্ত গ চন্দ্রবিন্দু। তো আপনি যদি জফলা দেন তাহলে বিজ্ঞান এইভাবে হবে, এইভাবে হবে। যদি জফলা না দেন তাহলে হবে জফলা ছাড়া যে উচ্চারণ হয়, তাহলে হয়তো বিজ্ঞান হবে অথবা বিজ্ঞান হবে, যেটা আপনি বলেন, কিন্তু অবশ্যই চন্দ্রবিন্দু হবে। সেম জিনিসটা এখানে দেখি আমরা,
এই যে অ এর পরে রস্য ই আছে, একটা বর্ণ পরে না, ভয়ের পরে আছে এটা, তাহলে একটা বর্ণ পরে অ এর পরে রস্য ই আছে, তাহলে অটা হয়ে যাবে কার মতো? ও এর মতো। এরপরে আছে ভ রস্য ই কার। এখন বর্গীয় যে ইও শব্দের শেষে আছে, তাহলে উচ্চারণ কার মতো হবে? হবে গ হসন্ত গ চন্দ্রবিন্দু। বলতে হবে উচ্চারণ লেখা শেষ হলো কিনা, নাকি আরো কিছু আছে? উচ্চারণ লেখা কি শেষ হইলো? না। কেন শেষ হইলো না? কারণ এই যে যুক্ত ব্যঞ্জন এখানে কিন্তু কার ছিল, এখানে কিন্তু কার ছিল, যদি দ্বিত্ব হয় না, এখানে এখানে দ্বিত্ব হয়েছে, কার ছিল, এখানে দ্বিত্ব হয়েছে, কার নাই। যেহেতু কার নাই সেহেতু একটা শেষ বর্ণে কি হবে? একটা ওকার হবে। যদি কার থাকতো তাহলে কিন্তু শেষ বর্ণে ওকার আমি দিতাম না। বুঝতে পেরেছি? আচ্ছা, আবার দেখেন এই যে শব্দটা অবিজ্ঞ, এখানে অভিজ্ঞ লিখছি, অটা ও হইল, এখানে কিন্তু অটা ও হইল, কিন্তু ওইখানে কিন্তু আমি অটা ও লিখবো না। কেন? কারণ সে বিজ্ঞ নয়, এই অটা অই থাকবে, অটা আর ও হবে না। কারণ কি? অটা নেতিবাচক অর্থ দিয়েছে, নেতিবাচক অর্থ দিলে অটা কখনোই ও হবে না। তাহলে অবিজ্ঞ, তাহলে বরস্বই থেকে গেল। আর আমার দেখতে পাচ্ছি যেহেতু শব্দের শেষে আছে, তাহলে গ হসন্ত গ চন্দ্রবিন্দু। আর কিছু বাকি আছে কিনা? আছে। কি বাকি আছে? যেহেতু যুক্ত বর্ণ এবং এর মধ্যে কোনো কার নাই, সেহেতু শেষ বর্ণে একটা ওকার হবে। তো আশা করছি আমরা এই উচ্চারণটা বুঝতে পেরেছি। অভিজ্ঞ এবং হচ্ছে অবিজ্ঞ, বিজ্ঞান বা বিজ্ঞান, জ্ঞান, এগুলো কেন হইল? আমাদের যে পয়েন্টটা ছিল, আমরা যে পয়েন্টের মধ্যে ছিলাম সেখানে চলে যাই। যে এই যে অকৃতজ্ঞ, কৃতজ্ঞতে শেষে চন্দ্রবিন্দু কেন হয়েছে বুঝছে কিনা? কারণ বর্গীয় যে ইও আছে, যদিও এখানে আরেকটা কথা আছে যে বর্গীয় যে ইও হওয়াতে কেন চন্দ্রবিন্দু হয়েছে, এটা শর্টকাটে আমরা বর্গীয় যে ইও হইলে দ্বিতীয় হইলে গ হসন্ত গ চন্দ্রবিন্দু দেই, কিন্তু এখানে মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে এখানে একটা ইও নাসিক্য ধ্বনি। যদি নাসিক্য ধ্বনি উচ্চারণ না হয়, নাসিক্য ধ্বনি উচ্চারণ না হয়, তখন তার জন্য কি দেওয়া লাগে? একটা চন্দ্রবিন্দু দেওয়া লাগে। যেমন স্মৃতিসৌধ, স্মরণ সভা, তাহলে স্মরণ লিখতে কিন্তু দন্তস্ব মফলা, আমি কি সমরণ বলি? না। তো যেহেতু সমরণ বলি না বা স্মৃতি বলি না, স্মৃতি বলি, তো এই মফলা উচ্চারণ না হইলে উচ্চারণে কি দিতে হবে? চন্দ্রবিন্দু দেওয়া লাগবে। যেহেতু এখানে গ এর সাথে চন্দ্রবিন্দু ইও আছে, এটা নাসিক্য ধ্বনি আছে, এর উচ্চারণ আমি করতে পারছি না, সেই কারণে আমার চন্দ্রবিন্দু দিয়ে বুঝাই দিতে হচ্ছে যে এখানে একটা চন্দ্রবিন্দু হবে, কারণ এখানে নাসিক্য ধ্বনি ছিল। যাক, অনেক কথাবার্তা বলছি, সামনে অনেক কথা বলতে হবে না, কারণ এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসছে। এবার আমরা খুব দ্রুত আগাইতে পারবো ইনশাআল্লাহ। আসেন আমরা কি দেখি, অন্নপূর্ণা। তাহলে অন্ন শেষে কেন ও হইছে বুঝছে কিনা? কারণ যুক্ত বর্ণ সাথে কার নাই। এরপরে দীর্ঘ উচ্চারণটা রস্য উ এর মতো হবে, রেফ হলে রহসন্তর মতো হবে, আর মূর্ধন্য উচ্চারণ দন্তনের মতো হবে। এগুলো আমরা আগে শিখেছি নিশ্চয়ই, এখানে আর টান দিচ্ছি না। এই দেখেন অ এর পরে একটা জফলা আছে, তাহলে অটা কি হবে? ও হইল। আর শেষ বর্ণে কেন ওকার হইল? কারণ হচ্ছে যুক্ত ব্যঞ্জন, কোনো কার নাই। আবার এই অ এর পরে দীর্ঘ রস্য ই আছে, কিন্তু যেহেতু অবিশ্বাসের অটা নেতিবাচক, বিশ্বাস না, নেতিবাচক হওয়াতে অটার ও হলো না, অটা অই থাকলো। আর সবগুলো স কিন্তু স্বাভাবিক কেমন আছে? তালব্য সম্মত আছে। আমি একটু ফার্স্ট আগাচ্ছি এই জায়গাতে, কোনো বুঝতে প্রবলেম হলে কোনো শব্দে উচ্চারণটা, কোনো শব্দের উচ্চারণ আমাকে জানাবেন। অদ্বিতীয়, এখানে অটা নিশ্চয়ই ও হবে না, কিন্তু এই যে দয়ের সাথে বফলা আছে, তখন দ্বিত্ব হয়। দ্বিত্ব হইলে উচ্চারণটা কিন্তু, এই উচ্চারণটা অনেকেই ভুল করে, অনেকে অদ্বিতীয় উচ্চারণ লিখে আসে, কিন্তু উচ্চারণটা কি ভাই? অদ্বিতীয়, অদ্বিতীয়। যে এই দ্বিত্ব যখন থাকবে, মানে দয়ের নিচে বফলা হবে, তখন বফলা উচ্চারণটা অনেক সময় হয় না, অনেক সময় দ্বিত্ব হয়, আবার অনেক সময় হয়। কখন হয় সেগুলো ভিন্ন আলাপ, আপাতত সেখানে না যাই। তাহলে উচ্চারণটা অদ্বিতীয়। আচ্ছা, প্রশ্ন হয়েছে এখানে আমার ওকার কেন হইল, তাই না? কেন? যদি শব্দের শেষে ইও হয়, কি হয় ভাইয়া?
যাবতীয়, ভারতীয়, দেশীয় বা মানে আর কি আছে এইভাবে যদি হয়, তো স্পেনীয়, যেভাবে শব্দ শেষে যে ইও প্রত্যয় থাকে তাহলে শেষ বর্ণে অবশ্যই ওকার হবে। শুধু ইও না, ইও আছে, ইতো আছে, ইতো হইলেও আমার শেষে কি হয়, ওকার হয়। আচ্ছা, এটা কি অসহ্য নাকি অসহ্য? অসহ্য, তাহলে অটা ও থাকবে, ও হবে না, কারণ সহ্য না, তাহলে নেতিবাচক আছে, এটা অটা ও আছে। তালব্যস্য স্বয়ের উচ্চারণ স্বয়ের তালব্যস্য মতো হবে। এই স্বয়ের সাথে যেহেতু একটা অ আছে আর শেষে যেহেতু জফলা আছে, তাহলে জফলার পূর্বে অটা ও হয়ে গেল। প্রশ্ন হইল এখানে বর্গীয় জ আর ঝ কোত্থেকে আসলো? বর্গীয় জ আর ঝ, এটা নিশ্চয়ই আমাদের পড়া আছে একটু নিশ্চয়ই, যে হয়ের সাথে যদি জফলা যুক্ত হয়, কি হয় ভাইয়া? হয়ের সাথে জফলা যুক্ত হইলে এই হটা হবে বর্গীয় জ এবং হসন্ত দিয়ে, আর এটা হবে ঝ দিয়ে। যেমন ধরেন বলা হইল যে উজ্জ, দাহ্য, বাহ্যিক, ঐতিহ্য, এই যে শব্দগুলো আছে দেখেন সবগুলোর মধ্যে হ জফলা আছে। তো হ জফলা হইলে আমরা মাত্র দেখে আসলাম যে এই বর্গীয় হয়ের জন্য বর্গীয় জ হসন্ত হবে আর এটার জন্য ঝ হবে, বর্গীয় জ হসন্ত হবে, এটার জন্য ঝ হবে, বর্গীয় জ হসন্ত এর জন্য হচ্ছে ঝ, বর্গীয় জ হসন্ত আর এর জন্য হবে ঝ, তাই তো? আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছি আমরা কি আছে, আর রস্য উ ছিল, রস্য উ আছে, আর যেহেতু যুক্ত ব্যঞ্জন এবং এর সাথে কার নাই, তাহলে শেষ বর্ণে কি হবে, একটা ওকার হবে। শেষ। আবার দেখেন এই দ আকার আছে, যেহেতু যুক্ত ব্যঞ্জন এবং এর সাথে কার নাই, তাহলে শেষে কি হবে, একটা ওকার হবে। আবার দেখেন এখানে কি আছে, ব আকার আছে, যেহেতু যুক্ত ব্যঞ্জন এবং সাথে কার আছে, এতক্ষণ কার ছিল না বিধায় কি হয়েছে, ওকার হয়েছে, এবং এখানে কার আছে বিধায় যে কার ছিল সেই কারই থাকবে, এখানে কিন্তু আর ওকার দেওয়া যাবে না। আর সে যা ছিল তাই, তার উচ্চারণ কি হলো, বাহ্যিক। আবার এখানে ও এর উচ্চারণ লিখতে হয় হচ্ছে কেমন, ও এবং রস্য ই দিয়ে, তাহলে ওই লিখলাম, আর এই যে তি থাকলো, যুক্ত ব্যঞ্জন কার নাই, শেষে ওকার হবে। আশা করছি আমরা শব্দগুলো উচ্চারণ বুঝতে পেরেছি, ঐতিহ্য কেন হইলো, বাহ্যিক কেন হইলো, দাহ্য কেন হইলো। এইভাবে আপনি দেখবেন অনেক শব্দ আছে হ জফলা দিয়ে। আমাদের যে শব্দটা আছে অসহ্য, তাহলে এই যে হ জফলা হওয়ার জন্য বর্গীয় জ হসন্ত, আর জফলার জন্য ঝ হইলো, আর যেহেতু কার নাই সেহেতু একটা ওকার হয়েছে। আবার দেখেন অত্যাচার, এই অটা কেন ও হবে, কারণ জফলা আছে, তো অত্যা যা ছিল আর চার। অধ্যাপক, এই অয়পর জফলা আছে, অটা ও হবে, আর এই ধটা যেহেতু মহাপ্রাণ ধ্বনি, তাহলে এর আগের চেলা চামুন্ডা সহ আসবে, তাহলে এই ধ এর আগে দ হবে, অধ্যা। দেখেন এখানে কিন্তু অধ্যক্ষ ধতে ওকার দিয়েছিলাম, মনে আছে? অধ্যক্ষতে ধতে কি ছিল, ওকার ছিল, কিন্তু এখানে কিন্তু অধ্যাপকে ধতে ওকার আছে নাই, ওটা কিন্তু ধ জফলা ছিল, এটাও ধ জফলা ছিল অধ্যক্ষ, এখানেও ধ জফলা আছে, কিন্তু এখানে আকার ছিল বিধায় এই আকারটা আকারে থাকবে, এখানে কিন্তু ওকার দেওয়া যাবে না। আর অধ্যাপক কেন হইল, কেন উচ্চারণটা অধ্যাপক না, অধ্যাপক। তো এই অধ্যাপকের পথে ওকার কেন হয়েছে, এই আলাপটা আপাতত না যাই, এখানে একটু সময় লেগে যাবে, আপাতত এটুকু মাথা রাখি। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখি একটু আমরা। অপরাহ্ন, হ্যাঁ দেখেছি মাত্র আমরা, অপরাহ্ন আসেন। এখন এই অপরাহ্ন, যদি আমি অপর বলি এটা একটা উচ্চারণ হবে, আর যদি অপ বলি, অপ বিসর্গ যোগ অনহ বলি, যদিও এখানে আসলে অপবিসর্গ দিয়ে অনহ না, এটা হচ্ছে অনহের অপর ভাগ, বেশ সমাজটা হচ্ছে অনহের অপর ভাগ, অনহ মানে দিন, দিনের অপর ভাগ মানে এটার বিকাল বুঝি, আমরা বিকাল বুঝি। তাহলে অপরাহ্ন বললে এই পতে ওকার হবে না, আর যদি অপবিসর্গ যোগ অনহ বলি,
তাহলে অপ হচ্ছে একটা উপসর্গ এবং সেই উপসর্গে অপতে ওতে ওকার হয়, পতে ওকার হয়। আপনি অপ দিয়ে যে যতগুলো শব্দ আছে, মানে অপ একটা উপসর্গ, সেখান থেকে যত শব্দ বানাবেন সবগুলো পথে কি হবে? ওকার হবে। যদি অপরাহ্ন পথে ওকার দিয়েও শুদ্ধ, ওকার ছাড়াও শুদ্ধ। প্রশ্ন হলো শেষে ওকার কেন হয়েছে? বুঝছি না? যুক্ত ব্যঞ্জন কার নাই, সে কারণে শেষে কি হয়েছে? ওকার হইল। অনিঃশেষ মানে নিঃশেষ না, যেহেতু নেতিবাচক দিলে ও হবে না, অটা ও হবে না। আর যা আছে তাই। আমরা জানি বিসর্গ বর্ণের পরে যে বর্ণগুলো থাকে সেটা হচ্ছে কি হবে? দ্বিত্ব হবে, তাই তো? বিসর্গের পরে যদি কোনো বর্ণ পাওয়া যায় কি হবে? দ্বিত্ব হবে। আচ্ছা, এরপর আসেন অভিধান। অ এর পরে কি আছে? রস্বই আছে, তাহলে অটা ও হবে। আর যা আছে তাই। এই উচ্চারণ অনেকে ভুল করে, অনেকে আবৃত্তি বলে, অনেকে আবৃত্তি বলে। উচ্চারণ কি হবে? আ আ বৃত্তি, কিন্তু আবৃত্তি না, কিন্তু আবৃত্তি, আ বৃত্তি। দ্বিত্ব হবে তটা, এই ব কিন্তু দ্বিত্ব হবে না। উচ্চারণটা আবৃত্তি, উচ্চারণটা আবৃত্তি না, আবৃত্তি। হ্যাঁ, আবৃত্তি। আবশ্যক, তাহলে এই বয়ের মধ্যে অ ছিল, অটা ও হইল। আর যেহেতু যুক্ত ব্যঞ্জন তালব্য জফলা এবং কার নাই সেখানে শেষ, সেই কারণে কি হলো? শেষ বর্ণে ওকার হইল। আবশ্যক। এই যে তালব্য এর কথা বলে আসছে, মনে আছে? তালব্য কার মতো হইতে পারে? দন্তস্বর মতো হইতে পারে। এখানে চলে আসলো আশ্রম, আশ্রম, আশ্রম। প্রশ্ন হইল এটা দ্বিত্ব হইছে কেন? দ্বিত্ব হয়েছে তাই দ্বিত্ব হয়েছে, মানে আমি তো চাইলেও সিঙ্গেল লিখতে পারবো না। কেন? এই তালব্যটা মানে তালব্যর সাথে রফলা যদি হয়, শুধু তালব্য না, যে কোনো বর্ণের সাথে রফলা হইলে, রফলা হলে দ্বিত্ব হয় এটা শব্দের মাঝে বা শেষে হলে, আর শুরুতে দ্বিত্ব হয় না। তা যদি শুরুতে হয়, ধরুন এটা বললাম, এটা বললাম, বা বললাম হচ্ছে এইটা, তো শব্দের শুরুতে কি দ্বিত্ব হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে উচ্চারণ কি হবে? এর উচ্চারণ হবে প্রচুর। কেন? ওই যে প্রবল অ আছে, শেষের রস্য আছে। যদিও এটা না বললে হয়, আসলে এই নিয়মটা অনেক জায়গায় বলা আছে, কিন্তু এইটার মূল কাহিনী হচ্ছে শব্দের শুরুতে প রফলা হইলে এবং কার পাওয়া না গেলে অবশ্যই কি হবে? ওকার হবে। শব্দের শুরুতে রফলা আছে যে কোনো শব্দ বর্ণে এবং কোনো কার নাই এই বর্ণের মধ্যে, তাহলে কি হবে? ওকার হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে? শ্রমিক। শব্দ শুরুতে হলে, মাঝে হলে দেখতে পাচ্ছি আমরা, শেষে হলেও আমরা দেখবো এইভাবে। আশা করছি আমরা বুঝতে পারছি। আসক্তি, স্বর মধ্যে অ ছিল, অটা ও হইছে। আচ্ছা, আহ্বান। এই আহ্বানের উচ্চারণটার মতো আমরা এখানে যেটা আছে হ জফলার সাথে একটা নিয়ম আমরা শিখে ফেলবো এখন। যদি এই বর্ণটা হয় হ বফলা যুক্ত বর্ণ এবং এর পূর্বে থাকে অ অথবা আ, তাহলে হ বফলার পূর্বে অ অথবা আ থাকলে একটা নিয়ম হবে। আচ্ছা, যদি হ বফলার পূর্বে অ অথবা আ না থাকে, অর্থাৎ অন্য স্বর থাকে, ও আ ছাড়া বাকি যে স্বরগুলো আছে, স্বর অস্বর আ ছাড়া রস্ব ই দীর্ঘ ই রস্ব দীর্ঘ রি এ ওই উ ও যদি থাকে, এরপরে হ বফলা হয়। তখন কি হবে? মনে রাখবো বটা সবসময় ভ হবে। এই হ ব যুক্ত হলে বটা সবসময় কি হবে? ভ হবে। তাহলে হ ব যুক্ত হলে বটা সবসময় ভ হবে। আর হটা যদি পূর্বে অ অথবা আ হয় তাহলে ও হবে, আর ও আ না থাকলে, অন্য স্বর থাকলে উ হবে। এখানে কিন্তু একটা মজার নিয়ম আছে, হ্যাঁ, একটু মাথায় রাখবো। আমরা অনেক মুখস্থ এগুলো, কিন্তু এটা নিয়মের মধ্যেই অ্যাপ্লাই করা সম্ভব। হ্যাঁ, তো এই শব্দ যেটা আমরা দেখেছি, আমরা জানি এগুলো। এইরকম শব্দ আছে, এরকম এইভাবে শব্দ আছে, আমরা দেখি
তো এই যে হ ব আছে, আমরা বললাম যে বটা সবসময় কি হবে, ভয়ের মতো হবে। তাহলে বটা হ ব হইলে বটা সবসময় ভয়ের মতো হবে, সেটা যাই হোক বটা ভ হবে মাস্ট। তাহলে হ ব যুক্ত হইলে বটা হবে ভ। এবার দেখেন তো আয়ের পরে মানে এই হ বয়ের পূর্বে কে আছে, আ না? তাহলে অ অথবা আ হইলে আবার হটা কি হবে, ও হবে। আর যা ছিল তাই। সো সেম জিনিস যদি আমাকে বলা হয় যে এই যে গ আছে, এই গয়ের মধ্যে কি অ আছে কিনা, গ বললো অ আছে। তো হ বয়ের পূর্বে যদি অ থাকে, হটা কেমন হয়, ও এর মতো হয়। তাহলে হটা হবে ও, আর যা আছে তাই। দেন এখানে হটা ও হয়েছে, কিন্তু এখানে দেখেন তো এই বর্গীয় জোর হ্রস্ব ইকার, এই হ্রস্ব ইকারটা বর্গীয় জোর আগে নাকি পরে? আমরা জানি কার সবসময় ব্যঞ্জনের পরে থাকে। তাহলে যদি পরে থাকে তাহলে হ্রস্ব ই আছে, হ্রস্ব ই কি অ অথবা আ নাকি অন্য স্বর? অন্য স্বর। অন্য স্বর হইলে আমার হটা কি ও এর মতো হবে নাকি উ এর মতো হবে? নিঃসন্দেহে উ এর মতো হবে। তাহলে শব্দের উচ্চারণটা কেমন হইল, জিউভা, জিউভা। ঠিক তেমনি এই যে শব্দটা আছে ব হ্রস্ব ই, তাহলে আমরা জানি ইটা মানে কার সবসময় ব্যঞ্জনের পরে থাকে। তাহলে ব্যঞ্জনের পরে যেহেতু বি আছে মানে ই আছে, তাহলে ইটা কি অ অথবা নাকি অন্য স্বর? অন্য স্বর। তাহলে আমার হটা কিন্তু হ্রস্ব উ এর মতো হবে। তাহলে শব্দটার বিউ আর যা আছে তাই। সো হ ব হচ্ছে এইটুকু। এখানে ছিল হ জফলা। তো আমরা যেখানে ছিলাম আমাদের হচ্ছে আহ্বান নিয়ে উচ্চারণ ছিল। তো আহ্বানটা অনেকের মুখস্থ আছে, উচ্চারণটা আটার পরে কেন ও হইছে এটা জানা আছে নিশ্চয়ই, আমরা বুঝে গিয়েছি মাত্র। ও হওয়ার কারণ হচ্ছে আমার হ বই পূর্বে আ ছিল। এবার আসুন ইতপূর্বে। ইতপূর্বেতে একটু আগে দেখে আসছি আমরা জফলার বিসর্গের পরে পরের বর্ণটা দ্বিত্ব হয়, ডাবল হয়। তাহলে বিসর্গের পরের বর্ণ ডাবল হয় ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা কাহিনী আছে। তাহলে যদি বর্ণটা হয় বিসর্গ, তারপরের যে বর্ণ এই বর্ণ হবে দ্বিত্ব, মানে কি ডাবল হবে। আর এই পাশে যদি একটা অধ্বনি পাওয়া যায়, এটা উচ্চারণ হবে কার মতো, ও এর মতো। আচ্ছা, সো একটু দেখি তাহলে বলছিলাম কি, যদি বর্ণটা হয় হচ্ছে বিসর্গ, তো বিসর্গের যদি পূর্বে সেটা এই কালার দিই, যদি পূর্বে হচ্ছে কোনো অ পাওয়া যায়, সে অটা হবে ও আর বিসর্গটা হবে পরের বর্ণ হবে দ্বিত্ব। যেমন ধরেন যে শব্দটা আমাদের এখানে আছে, এখান থেকে সলভ করে আসি আমরা। ইতপূর্বে, বা এমন শব্দ আছে পুনঃ পুনঃ, আছে আমাদের শিরোপীড়া, আছে আমাদের মনোকষ্ট, এবং অনেক শব্দ আছে আমরা জানি। তো এই যে বিসর্গ এর পূর্বে ততে অ আছে, তো সেই অ কি অ থাকবে নাকি ও হবে? এই অটা ও হয়ে যাবে। তো আগে ছিল হ্রস্ব ই, এখানে আছে তয়ের সাথে ওকার হলো, আর পরের যে বর্ণটা পটা দিতে হবে। তাহলে এই পটা দিতে হলে কেমন হবে, মানে ডাবল হবে, প হসন্ত আর যা ছিল এর সাথে হ্রস্বকার ছিল হ্রস্বকার থাকবে, মানে দীর্ঘকার হ্রস্ব হবে। তারপর রেফটা র হসন্ত হবে, আর হচ্ছে বয়কার। উচ্চারণ হলো ইতপ পূর্বে, ইতপ পূর্বে। আচ্ছা, যারা লাইভটা দেখছেন, যদি মনে হয় ক্লাসটা উপকারী হবে, ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দেন অথবা শেয়ার দিতে পারেন নিজেদের কলেজের গ্রুপগুলোতে।
মনে হয় ক্লাসটা উপকারী হবে। মানে আপনাদের শুধু এইচএসসি পরীক্ষায় তো না, এডমিশনও কাজে আসবে ইনশাল্লাহ, আশা করছি। এইচএসসি পরীক্ষা অবশ্যই কাজে আসবে, পাশাপাশি এডমিশনের সময় ইনশাল্লাহ কাজে আসবে। জি, আশা করছি আমরা উপকৃত হব। সো এই এখানে সেম কথা, 9 এর সাথে অ আছে, এখানে পটা ডাবল হবে। তো উচ্চারণটা কি হবে? এই প এর সাথে ন ছিল, আর 9 এর সাথে যেহেতু ও আছে, এই অটা হয়ে যাবে ও, আর পরের বর্ণ যেটা ছিল ডাবল হবে, দ্বিত্ব হবে, তাহলে পু ন পু, আর যা আছে তাই। ওকে, সেম কথা, শিরোপীরা মনকোষ সেম জিনিস, একটু দেখে নিব আমরা। এখানে যেটা আছে আমাদের, এই তো পূর্বে বানানটা কেন হয়েছে, উচ্চারণটা বুঝে গিয়েছে আশা করছি ইনশাআল্লাহ। এইখানে দেখেন উদ্বাস্তু, একটু আগে আমরা দেখলাম যে বফলা হইলে অদ্বিতীয় বলছিলাম, দটা ডাবল হয়েছে, কিন্তু এখানে তো উদ্দাস্তু বলি নাই, ওইখানে অদ্বিতীয় বলছে, দটা কি হয়েছে? ডাবল হয়েছিল, কিন্তু এইখানে আমাদের দত ডাবল হইতেছে না, কারণটা কি? কারণটা কি কোন দেখি? এখানে কারণটা হচ্ছে, যদি বফলাটা যুক্ত হয় সন্ধির মাধ্যমে, কিসের মাধ্যমে? সন্ধির মাধ্যমে। যেমন দেখবেন দিক বিজয়, দিক বিদিক, এই যে দিক যোগ বিদিক, দিক যোগ বিজয় যুক্ত হয়ে এই গ হয়েছে কটা, আর ব যুক্ত হয়েছে। তো দিক বিজয়, দিক বিদিক, এইভাবে শব্দগুলো যদি সন্ধির মাধ্যমে হয় বগুলো, সেই বফল উচ্চারণটা বহাল থাকবে। তাহলে এইটা কেমন ছিল? এইটা মূলত ছিল এমন, শব্দটা ছিল উৎ যোগ বাস্তু। তো যেহেতু এই বফলাটা মানে এই উদ্বাস্তুর বফলাটা যেহেতু সন্ধির মাধ্যমে আসছে, এখানে বফলা উচ্চারণ বহাল থাকবে। এই সেম জিনিসটা নিচে দেখেন তো, উৎ যোগ ব্যাক, উৎ যোগ কি? উৎ যোগ ব্যাক, তাহলে এইটা বফলাটা কিন্তু সন্ধির মাধ্যমে আসছে, এই কারণে বহাল থাকবে। তো এবং এই সূত্র ধরে অনেকে উদ্যোগের উচ্চারণটা উদ্যোগ বলতে চায়। উদ্যোগের উচ্চারণ কি বলতে চায়? উৎ যোগ বলতে চায়, যেহেতু এই জফলাটাও সন্ধির মাধ্যমে আসছে, উৎ যোগ যোগ থেকে আসছে। যদি উচ্চারণটা আসলে উদ্যোগটা শুদ্ধ, মানে এটা হচ্ছে প্রমিত উচ্চারণ, অনেক বইতে উদ্যোগ বলা আছে, মানে উদ্যোগে বলা আছে। আচ্ছা, আমরা আশা করছি বুঝতে পেরেছি, না বুঝলে একটু জানাবেন আমাদেরকে। উচ্চারণের নিয়ম অনেকগুলো নিয়ম চলে আসছে, আশা করছি যেগুলো সলভ করেছি এই নিয়মগুলো যদি একবার আবার রিপিট দেন আপনি পরীক্ষার আগের দিন, একটু টেনে টেনে দেখেন প্রয়োজনে, মনে হয় ইনশাআল্লাহ পরীক্ষার হলে ঝামেলা হবে না। বাংলা বানান সেম কথা, আমরা বাংলা বানানো একটু দ্রুত সেভাবে আলোচনা করব। এখানে আমরা জানি চাইলেও অনেক বিষয় ডিটেলসে কথা বলা যাচ্ছে না, যেহেতু উচ্চারণের বিষয়টা এত প্রকট যে এডমিশনের হিসাব করলে এখানে আমার মোটামুটি 2 ঘন্টা সময় দরকার। বানানোর ক্ষেত্রেও সেম কথা, কিন্তু এইচএসসির হিসাবে কিন্তু এত সময় আমার দেওয়া দরকার নেই, আমরা কম সময় দিয়ে চেষ্টা করছি যেন সলভ করা যায়। বাংলা বানানে প্রশ্নগুলো কেমন হয়, যেমন দেখি আমরা প্রথম একটা প্রশ্ন দেখি এরকম, বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম। দেখেন আমরা আগে বলছিলাম যে এরকম 5টি নিয়ম যদি বলা থাকে, বোঝা যাচ্ছে এখানে পরীক্ষককে সেট করে দেওয়া হচ্ছে যে যদি 5টা নিয়ম শুদ্ধ হয় আপনি 5-এ 5 দিবেন। ঠিক এভাবে এই 5টি নিয়ম কথা বলা হচ্ছে, 5টি নিয়ম, এরপরে 5টি নিয়ম দেখেন প্রত্যেকটা প্রশ্নে এভাবে বলা হচ্ছে 5টি নিয়ম। তো আবার কিছু বলা হয় যদি বিস্তারিত লিখতে, এলাবোরেট করে লিখতে বলা হয়, সেখানে ভয় পাওয়ার কিছু নাই, আমার 5টা নিয়ম জানা থাকলে কিন্তু আমি এখানে 5-এ 5 পাওয়া সম্ভব। আর যদি এমনটা না হয়, মানে যেটা আমরা চাই আসলে তেমনটাই হয়, তাহলে তো আরো ভালো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অপরাহ্ন, তো এই যে অপরাহ্ন শব্দটা শুদ্ধ নাকি ভুল? এই পাশে আমার শুদ্ধ আর লিখে নাই, স্লাইডটা আবার চেঞ্জ হচ্ছে না, সরি, একটু সময় নিচ্ছি।
আচ্ছা, অপরাহ্ন এই শব্দ আছে, এই ভাষা শুদ্ধ, হ্যাঁ এই ভাষা শুদ্ধ। আমার এখানে শুদ্ধ কি ভুল সেটা পরে হিসাব, মানে শুদ্ধ লিখবো, এখানে ভুল থাকতে পারে, আগে বললাম ভুল থাকতে পারে, শুদ্ধ লিখবো। অপরাহ্ন এখানে প্রথম কথা হচ্ছে এই হয়ের সাথে এই যে নটা আছে, এই নটা কি দন্তন নাকি মূর্ধন্য, এটা হচ্ছে প্রথম কথা। কারো জানা থাকলে লিখেন একটু, যে এই হয়ের পাশে যে নটা আছে এটা কি দন্তন নাকি মূর্ধন্য। হয়ের পাশের নটা কোন ন, এটা মনে হয় একটা ভালো টেকনিক আছে আমার কাছে, একটু সেইটা জানাইতে আমার নিজেকে সংবরণ করতে পারছি না, একটু জানাই নেই। বিষয়টা হচ্ছে এরকম, আমি মনে রাখি হবে, ধরেন একটা দাড়ি পাল্লার মধ্যে নিক্তি আছে দুইটা, তো একটা নিক্তির মধ্যে রাখলাম হচ্ছে মূর্ধন্যকে, আর একটা নিক্তির মধ্যে রাখলাম হচ্ছে দন্তকে। আচ্ছা আমাকে বলেন তো, মূর্ধন্য বানানো কি দন্তন্য হবে? ঠিক আছে, মূর্ধন্য বানানো কিন্তু দন্তন্য, মাথায় রাখবো কিন্তু, হ্যাঁ মূর্ধন্য বানানো কোন দন্তন্য। যাই হোক, তো এই এক পাশে মূর্ধন্যকে রাখলাম, আর এক পাশে দন্তকে রাখলাম, তো দেখতে বড় মনে হচ্ছে কোনটা? মূর্ধন্য। তো যেটা দেখতে বড় সেটা কি ভারী হয় নাকি হালকা হয়? ভারী হয়। আর ভারী নিক্তিটা যাবে কোথায়? ভারী নিক্তিটা যাবে কোথায় ভাইয়া? নিচে। আর হালকাটা যাবে উপরে। তাহলে কি বললাম, একটা দাঁড়িপাল্লার নিক্তি দুইটা, একটা নিক্তির মধ্যে কি আছে? মূর্ধন্য আছে, একটা দন্ত আছে। তো মূর্ধন্য দেখতে বড় মানে ভারী, ভারীটা যাবে নিচে, আর দন্তন্য দেখতে হালকা মানে ছোট না হালকা, যাবে উপরে। সো এটা যদি কথা হয় তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই হয়ের পাশে যেটা আছে দন্তন্য, কোন দন্তন্য। তাহলে এইখানে হয়ের সাথে দন্তন্য কি হবে? এটা শুদ্ধ হইল না। তাহলে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে মূর্ধন্য ন দিয়ে, শব্দটা হবে অপরাহ্ন। তো এটা কেন মূর্ধন্য ন দিয়ে হবে, এটা নিয়ে নত্যবিধানের কথা আছে, সেখানে যদি সুযোগ পাই কথা বলবো। আপাতত এখানে রাখি, যে অনেকগুলো পড়াইতে হয় তাহলে ওখানে টাচ দিব, না হলে ওখানে যাবো না আপাতত। তাহলে অপরাহ্ন, এখানে চারটা শব্দ লিখে ফেলি পাশাপাশি, একটু সহজে মনে রাখবো। এখানে এইভাবে পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন এবং সায়াহ্ন। চিহ্ন আছে, আমরা ওদিকে যাব না। তো পূর্বাহ্ন মানে কি সকালবেলা না? সকাল মানে অহ্নের পূর্ব ভাগ। মধ্যাহ্ন মানে দুপুর, মানে অহ্নের মধ্যভাগ মানে দিনের মধ্যভাগ। অপরাহ্ন মানে বিকাল, অহ্নের অপর ভাগ মানে বিকালে। আর সায়াহ্ন মানে অহ্নের সায়া বা শেষ ভাগ মানে সন্ধ্যা। তো এটা যেভাবে মনে রাখা যায়, সকালবেলা সূর্য থাকে কোথায়? উপরে নাকি নিচে? সকালবেলা সূর্য নিচে থাকে, দুপুরে উপরে থাকে, বিকালে নিচে। তো সিকোয়েন্সে মনে রাখি যে নিচে উপরে, নিচে উপরে, মনে রাখা যায় এইভাবে। আর এটা কেন হয়েছে নত্যবিধানের নিয়ম অনুযায়ী আরো সহজে মনে রাখতে পারবো। আপাতত এইভাবে মনে রাখতে পারি যদি চাই আমরা। এখানে আসি একটু, শব্দটা অধ্যয়ন, অধিযোগ অয়ন, অধ্যায়ন না, আয়ন না, আসলে এটা অয়ন। তাহলে অধ্যায়নটা না বলে কি বল, শব্দটা হবে অধ্যয়ন হবে। অতি যোগ অন্ত, এই যে জফলা থাকলে কি হয়? অন্তস্থ জ বা জফলা থাকলে কি হয়? এখানে একটা জিনিস দেখে আসে সন্ধির মতো জিনিসটা, যে কোনো শব্দের মধ্যে যদি অন্তস্থ জ বা জফলা পাওয়া যায়, এর জন্য হচ্ছে হ্রস্বইকার বা দীর্ঘইকার উচ্চারণে, সরি সন্ধি বিচ্ছেদে। সন্ধি বিচ্ছেদে এটা হবে কোন শব্দের মধ্যে জফলা বা অন্তস্থ জ পাওয়া গেলে। যেমন দেখেন আমরা যেগুলো জানি, ইত্যাদি, অত্যন্ত, নদ্যম্বু, পিত্তাকার, প্রত্যন্ত, যদ্যপি, এই যে শব্দগুলো আছে একটু খেয়াল করুন তো। বা ধরুন আরো যদি বলে হচ্ছে জাত্যভিমান,
জফলার জন্য যদি রস্বই দীর্ঘই দেই কি হয় শব্দটা? ইতি হয়। ইতি। যুক্ত অবস্থা কার আছে কি? আকার। তো যুক্ত অবস্থায় যে কার থাকবে তার বর্ণ হবে। তাহলে জফলা বা জয়ের জন্য রস্বই দীর্ঘই দিলাম একটা, ইতি হইলো, আর কারটা বর্ণ হয়েছে, তাহলে ইতি যোগ আদি। এখানে জফলা আছে, রস্বই দীর্ঘই যাই দেই অতি হয়, অতিরিক্ত রস্বই হয়, কিন্তু কোনো কার তো নাই। তাহলে কার না থাকলে কি হবে? একটা অযুক্ত করতে হবে। তাহলে শব্দটা কি হলো? অতি যোগ অন্ত। অতি যোগ অন্ত। জফলার জন্য রস্বই দীর্ঘই, আমরা জানি নদী লিখতে কি হয়? দীর্ঘই হয়। যেহেতু কোনো কার নাই সেহেতু একটা অযোগ হবে, তাহলে নদী যোগ অম্বু। সেম কথা ইতি, আর এখানে বর্ণ কার আছে, বর্ণ হইল প্রতি। জফলার জন্য কার নাই অ হবে, যদি কার নাই অ হবে, যদি যোগ অপি। জফলার জন্য রস্বই দীর্ঘই, কার নাই একটা অ হবে, তাহলে জাতি যোগ অভিমান। এটা কি কারণে বলা? আসলে আপনি যদি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এখানে কিন্তু ভুলটা হবে না। দেখেন আমি এই জফলার জন্য যদি রস্বই দীর্ঘই দেই, জফলার জন্য যদি রস্বই দীর্ঘই দেই, তাহলে এখানে কি অতি যোগ আন্ত হয় নাকি অন্ত হয়? অন্ত হয়। জফলার জন্য রস্বই দীর্ঘই দিলে অধি যোগ আয়ন নাকি অয়ন? অয়ন। এমন অনেকগুলো শব্দ সামনে পাবো আমরা। তাহলে অতিথি মানে তিথি না, যা তিথিতে রস্বই দুটাই, তাহলে অতিথি। শব্দটা অহরাত্র। ঠিক আছে, শব্দ কি হবে? অহ রাত্র। শব্দটা অহরাত্রি না, তো অহ দিবা অহ দিবা অর্ধ, রাত্রিকে বানায় রাত্র, তাহলে অহ দিবা অর্ধ, রাত্রিকে বানায় কি? রাত্র। মানে এরপরে কি হবে? রাত্র হবে, রাত্রি হবে না। এই অহটা বিসর্গ করার পরে এটা র আসছে, তাহলে অটা ও হয়ে যাবে। ওই যে অহ হয়েছে, অটা ও হয়েছে। দেখ, অহ দিবা অর্ধ, রাত্রিকে বানায় রাত্র। ওকে, অযোগ অসুয়া। অযোগ অসুয়া, তো শব্দটা হচ্ছে অনসুয়া। হ্যাঁ, তো অনসুয়া বানানটা হচ্ছে এই, এটা উপসর্গের মাধ্যমে অযোগ অসুয়া, এই অটা পরে অন হয়েছে, আর অসুয়া যা ছিল এভাবে আসছে। এটা আমরা যখন উপসর্গ পড়াবো ইনশাল্লাহ তখন আমরা বিস্তারিত বলবো কিভাবে হয়েছে, কেন অটা অন হইলো। আচ্ছা, শব্দটা হচ্ছে অপেক্ষমান। আকার নাই অবশ্যই, আর ক্ষীয় থাকার কারণে পরে কি হয়েছে? নত্যবিধি হিসাবে মূর্ধন্য হবে। আমরা এখানে বিস্তারিত কথা বলবো না, আপনারা অনেকে জানেন। আকাঙ্ক্ষা এখানে যদি থাকে এভাবে, উচ্চারণকে ঠিক আছে? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা ঠিক আছে? মানে এখানে এইভাবে আছে, সো এইভাবে শুদ্ধ কি ঠিক আছে? দেখি আপনাদের কি মনে হয়, আপাতত রাখি। আপনার উত্তর দিবেন এটা। আইনজীবী মানে কাঙ্ক্ষ ধাতুর মধ্যে কি হয়? কাঙ্ক্ষ ধাতুতে কি হয়? আইনজীবী। জীবী মানে কি হবে? দীর্ঘ হবে। আইনজীবী, পেশাজীবী, শ্রমজীবী, মৎস্যজীবী। আদি যোগ, দেখেন জফলার জন্য রস্বই দীর্ঘ যদি দেই, জফলার জন্য রস্বই দীর্ঘই যদি দেই, তাহলে আদি হইল। এখানে কি আন্ত কোন শব্দ আছে এভাবে? হ্যাঁ, আন্ত যে শব্দটা আছে, আন্ত জেলা, আন্ত বিভাগ, সেগুলো এভাবে আছে, কিন্তু শব্দ শেষে আন্ত হয় না কিন্তু এভাবে। তাহলে কি হইতো? আদি যোগ অন্ত, আদ্যন্ত। তাহলে আকারটা হবে না। মানে আপনি যদি একটু সন্ধিও বোঝেন মোটামুটি, তাহলে কিন্তু অনেকগুলো বানানো ঠিক মতো বুঝতে পারবেন। আশার বানানে আমরা জানি ডবিন্দুর হবে, এবং হচ্ছে মূর্ধন্যস হবে, মানে ঢবিন্দুর আর আগে আছে মূর্ধন্যস। আশীর্বাদ বানানটা রেফটা কোথায় হবে? বয়ের উপরে, এবং এইটা কি হবে? দীর্ঘইকার। তাহলে দীর্ঘইকার এবং হচ্ছে বয়ের উপর আছে। শব্দটা হচ্ছে অমাবস্যা, শব্দ আমাবস্যা না, শব্দ হচ্ছে কি? অমাবস্যা। আবিষ্কারে জানি আমার মূর্ধন্যস হবে সত্যবিধির নিয়ম অনুসারে। উপরুক্ত শব্দটা বহুল প্রচলিত কিন্তু শুদ্ধ না। শুদ্ধ কি? উপরযুক্ত বা উপরিউক্ত। এখানে সেম জিনিস, সন্ধি পারলে আপনি বুঝবেন ভালো করে। এই যে জফলার জন্য রস্ব বা জয়ের জন্য রস্ব দীর্ঘই, আর এখানে যা আছে কি হবে? উপরি যোগ উক্ত হবে, ওই রস্ব কাজ ছিল বর্ণ হবে। আচ্ছা, এরপরে কি আছে?
আশিস, এই আশিস অর্থ কি? আশীর্বাদ। আশিস বানানে সবসময় মাথা রাখবো এই বানানটা দিয়ে, স্নেহাশিস, দেবাশিস যা আসবে আশিস বানানে প্রথমে তালব্যস্য পরে দন্তস্য। শব্দটা আনুষাঙ্গিক নাকি সঙ্গিক? আনুষঙ্গিক। শব্দটা অনুষঙ্গ যোগ স্নিক, অনুসঙ্গ যোগ স্নিক বা ইক। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এটা অনুষঙ্গ নাকি? এইভাবে অনুষঙ্গ, এটা নিয়ে অনেক কথা আছে, আপাতত এখানে স্কিপ করি আমরা। তো ইতিপূর্বে বা ইতপূর্বে কোনো শব্দ নাই, আছে ইতপূর্বে, আবার একটা আছে ইতোমধ্যে। তো ইতোমধ্যে একটা শব্দ শুদ্ধ, ইতোমধ্যে এটা শুদ্ধ, আবার ইতপূর্বে এটা শুদ্ধ। তো এখানে চলে আসছে, হ্যাঁ ইতিমধ্যে, ইতোমধ্যে। তো ইংরেজি জানেন বানান, বিদেশি বানানে কি হয়? রস্বই হয়। আর উচ্ছ্বাস, এটা হচ্ছে উৎ যোগ এ শ্বাস, তালব্যস্য বফলা ছিল, এই কারণে এখানে বফলা হবে একটা। তো এটা হচ্ছে উচ্ছ্বাস, এভাবে হবে। উপযোগিতা, এই দীর্ঘইটা রস্বই হইল কেন? জানা আছে কিনা? দীর্ঘইটা কেন রস্বই হইল? ধরেন একটা শব্দ আছে মন্ত্রী, তো এর সাথে আমি যদি যুক্ত করি মন্ত্রিত্ব, মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ, তো এখানে মন্ত্রী দীর্ঘই আছে শেষ বর্ণে, কিন্তু এগুলো যুক্ত হলে কি হবে? রস্বই হয়ে যাবে। মন্ত্রিত্ব বললে রস্বই হবে, মন্ত্রিসভা বললে সেখানে কি হবে? রস্বই হবে, মন্ত্রী পরিষদ বললে সেখানেও রস্বই হবে। তো একটু আগে দেখতে পাচ্ছি আমরা এখানে দীর্ঘ ই ছিল, এখানে আবার রস্ব ই হয়ে গেল। এটা কেন হইলো জানা আছে কেন? এটা হচ্ছে পয়েন্ট, কেন হইলো। তো আমরা জানি কোন শব্দের শেষে যদি দীর্ঘই বর্ণ পাওয়া যায়, কোথায়? শব্দের শেষে দীর্ঘই কার পাওয়া গেলে, এরপরে যদি পাওয়া যায় ত, তা, নি, নি, একটা মূর্ধন্য নদী একটা দন্ত ন দিয়ে, ত, তা, নি, নি, সভা, পরিষদ, ভাব, ভাবে, তত্ত্ববিদ্যা, জগৎ বাচক। ততা নিনি সভা পরিষদ, ভাব ভাবে তত্ত্ববিদ্যা, জগৎ বাচক। যদি এগুলো পাওয়া যায় কোন শব্দের শেষে, তখন আমার যে রস্বই বর্ণটা ছিল, সরি রস্বইকারটা ছিল, এই রস্বইকার কিন্তু রস্বইকার থাকবে না। এই রস্বইকার কি হয়ে যাবে? এই রস্বইকার হয়ে যাবে, সরি দীর্ঘকার হয়ে যাবে রস্বইকার। এই দীর্ঘকারটা কি হবে? রস্বইকার হয়ে যাবে। এই নিয়মটা এখানে হয়েছে। তাহলে এই যে মন্ত্রী দীর্ঘই ছিল শব্দের শেষে, তবফল আসছে রস্বই হয়েছে, সভা আসছে রস্বই হয়েছে, পরিষদ আসছে রস্বই হয়েছে। সেম ভাবে যদি বলি আমি যে একটা শব্দ আছে প্রাণী, তো এই প্রাণী বানানো হচ্ছে দীর্ঘইকার, এর সাথে প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ, প্রাণী বাচক যদি লিখি আমি, তখন সেখানে কিন্তু আমার অবশ্যই কি হবে? রস্বই হবে, প্রাণী বাচক। প্রাণী বিদ্যা, প্রাণী জগৎ বললে। কিন্তু নারী, সে সুশ্রী হোক, নারী সে সুশ্রী হোক অথবা কুশ্রী হোক, নারী সে সুশ্রী হোক অথবা কুশ্রী হোক, সতী হোক বা কুমারী হোক, বা ধাত্রী হোক, ধাত্রী মানে দাইমা বলেন আমরা, দাইমা বা ধাইমা, এই শব্দগুলো
যে শেষে দীর্ঘ ই আছে এটা কখনোই হ্রস্ব ই হবে না, অর্থাৎ নারীদের মর্যাদা কখনোই কমানো যাবে না। তাহলে নারীত্ব বলি, সুশ্রিতা বলি, কুশ্রিতা বলি, সতীত্ব বলি, কুমারিত্ব বলি, ধাত্রীবিদ্যা বলি, আগের দীর্ঘ কিন্তু রস্যই হলো না। তাহলে নর্মালি দীর্ঘ ইটা রস্যই হবে এই বর্ণগুলো আসলে, কিন্তু আমার এই নারীবাচক যে শব্দগুলো আছে সেখানে কখনোই দীর্ঘস্বরটা কি হবে না, রস্যস্বর হবে না। তো যেখানে ছিলাম আমরা উপযোগিতা, তাহলে এই তা আসছিল, শব্দটা মূলত ছিল কি, শব্দটা মূলত ছিল উপযোগী, প্রতিযোগী, সহযোগী। এর সাথে যদি তা যুক্ত হয় তখন এই রস্যের দীর্ঘটা রস্য হবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি, নাকি বুঝতে পেরেছি কিনা। আমরা চলে আসি হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী বা পদ প্রকরণ যেটা আছে। তো এই শব্দ শ্রেণীর মধ্যে এই ধরনের প্রশ্নগুলো আসে, বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগের বিশ্লেষণ করতে বলা হচ্ছে। সেম কথা এখানে, উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ, উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ। তো আপনি শ্রেণী বিভাগগুলো মানে এই প্রকারভেদগুলো যে লিখতে পারেন, এই প্রকারভেদগুলো লিখতে পারলে মোটামুটি আপনি উদাহরণ সহ লিখতে পারলে পুরো নম্বর পাবেন। সেম এখানে আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দের শ্রেণী বিভাগ লিখতে বলছে। যোজক কাকে বলে, যোজকের শ্রেণী বিভাগ লিখতে বলছে। তো মোটামুটি লিখে ফেললে কিন্তু এখানে ভালো নম্বর পাওয়া সম্ভব। এটা না দিয়ে প্রশ্ন হয় যে এইভাবে নিম্নোক্ত যে কোনো 5টি বাক্যের নিম্নরেখ শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে। দিনাজপুর বোর্ডে আসছে এবছর, মানে 25 সালে আসছে, গত বছর আর কি। তো এখানে আমার ময়না কথা কয় না, বাড়ির সকলে তো রাগিয়ে আগুন, একদিন শোনা গেল সে মরমর মরমর আর কি, আরে তুমি এখন এলে, সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফসল, শকুনরা উড়ে এসে বসেছে পাতা শূন্য শুকনো গাছটায়, মাসি বেশি আছে, মাসি বলে এত রাতে, আহা বৃষ্টির ঝমঝম বল। তো এই যে আচ্ছা, এখানে দাগ দেওয়াটা কোন শব্দ নিচে মার্ক করা ছিল, এটা তো মার্ক করা হয় নাই, দুঃখিত, এটা কোন ঠিক মতো উঠায়নি, এটা উঠানো হয় নাই। সো যেগুলো মার্ক করা থাকবে সেগুলো হচ্ছে একটু লিখতে হবে, কোন পদ, বিশেষ্য, বিশেষণ নাকি অব্যয় পদ বা আবেগ পদ না যোজক পদ, এগুলো লিখতে হবে, যেগুলো নিচে দাগ দেওয়া থাকবে এগুলো একটু মার্ক করে দিলে হবে ইনশাল্লাহ। সেখানে নিম্নোক্ত যে কোনো 5টি বাক্যের নিম্নরেখ শব্দের নিম্নরেখ বলা হচ্ছে। আমি মার্ক করে না, মার্ক না করলে আসলে কোনটা বের করবো বলা মুশকিল। একটু এইভাবে শব্দগুলোর পদ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, 5টি বিশেষণ পদ লিখতে বলছে, যে নিম্নলিখিত অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ পদ লিখো। নম্বর কত? 5। তো এটা কিন্তু খুব সহজ। আপনি চাইলে বিশেষণ পদ ইংলিশে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, দুইটা বাংলা বিশেষণ পদ। তো আপনি ইংলিশে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বের করতে পারলে বাংলায় বিশেষণ পদ বের করা খুবই সহজ। তো বলছে সকালে মা ঘুমন্ত শিশুকে, কেমন শিশুকে ভাইয়া? ঘুমন্ত শিশুকে। ঘুমন্তটা কোন পদ? বিশেষণ পদ। জাগিয়ে গরম দুধ, কেমন দুধ? গরম দুধ, তাহলে এই গরম একটা বিশেষণ পদ। এরপর 2.5 বছরের অবুধ শিশুটিকে, এই 2.5 বছর না দিলাম এখানে, যদিও বিশেষণ পদ, কিন্তু এখানে তো কি আছে, অবুধ শিশু বলছে, তাহলে শিশুটা কেমন শিশু? অবুধ শিশু। তাহলে কেমন দিয়ে উত্তর প্রশ্নগুলো মোটামুটি আমরা বিশেষণ পদ পাই। এটা একটা পয়েন্ট, আরো অনেক ধাপ আছে। তাহলে কেমন দিয়ে আমি কি করতে পারি? বিশেষণ পদটা বের করতে পারি। লাল লাল ফুল, কেমন ফুল? লাল লাল ফুল। সদ্য প্রস্ফুটিত ফুলগুলো, হ্যাঁ, এই প্রস্ফুটিত এটা একটা হবে না, সদ্য প্রস্ফুটিত ফুলগুলো ছিল চমৎকার, এটা একটা প্রস্ফুটিত ফুল। কেমন ফুল? প্রস্ফুটিত ফুল। অলরেডি পাশে হয়ে গেছে, তাহলে আপনি আরো বলতেন চমৎকার, ঝকঝকে রোদ, তো পরিবেশ ছিল সুখকর। তো আপনি চাইলে অনেক বেশি পাওয়া যায়, কিন্তু বলছে কটা? মাত্র 5টা। তো আপনি যদি বিশেষণ পদ বুঝেন, বিশিষ্ট পদ বুঝেন, পদগুলো বুঝে ফেলেন, পার্টস অফ স্পিচ, তাহলে কিন্তু এখানে উত্তর দেওয়া খুবই সহজ। তো আরেকটা জায়গা আছে, আমরা দেখি একবারে শেষের দিকে, শব্দ গঠন বা উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে এগুলো করতে বলে। শব্দ গঠনটা সমাসের মাধ্যমে করতে বলে, যদিও প্রত্যয়টা খুব কম আসে, সমাসটা আসে, উপসর্গ আসে। কেমন প্রশ্ন আসে দেখি একটু।
উপসর্গ কাকে বলে? উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো কাকে বলে জানি আমরা, প্রিফিক্সের মতো না, যে বর্ণ বা বর্ণগুচ্ছ কোনো মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তার নাম কি? উপসর্গ। প্রয়োজনীয়তা কি? অনেকগুলো বিষয় আমরা পড়লে পারি এটা। কাকে বলে শ্রেণীবিভাগ লিখতে বলছে, অর্থবাচকতা নাই কিন্তু অর্থ দ্যোতকতা লিখিত আসে, এটা ঢাবিত আসছে একবার গত বছর আগের বছর ঢাবিতে আসছে যে উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা ঢাবিতে আসছে ক্ষয় নোটে, যারা আর্টসের শিক্ষার্থী তাদের জন্য আসছিল। তাহলে মানে কি? অর্থবাচকতা নাই, নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থ দেওয়ার, অর্থের দ্যোতনা করার ক্ষমতা আছে। যেমন বলা হইল যে আ কোন অর্থ আছে, কিন্তু হারের পূর্বে আহার যদি বসাই, বা হারের পূর্বে প্রহার যদি বসাই, সংহার যদি বসাই মানে সম, বা বিহার যদি বসাই, উপহার যদি বসাই, এই যে আ প্রস বি সং উপ এগুলোকে নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু হারের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। তাহলে এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও নতুন অর্থবোধক শব্দ তৈরি করার ক্ষমতা আছে বিধায় তার নাম কি? তাকে বলা হয় উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। এরপর বলছে উপসর্গের সংজ্ঞা দাও। বিদেশি উপসর্গের ব্যবহার করে 5টি শব্দ গঠন করতে বলছে। মোটামুটি আপনি কিন্তু এখানে 5 নম্বর পাইতে পারেন, যে সংজ্ঞা সহ এই উদাহরণ দিতে পারেন। প্রত্যয় নির্ণয় করতে বলছে, কিছু শব্দ দেখি আমরা এখানে, খুব সময়ের বিষয়, আমাদের মনে হয় খুব বেশি টানা উচিত না এখানে। তারপরে দেখি এটা অটা আলাদা লেখা হচ্ছে কেন? আলাদা লেখার কারণ হচ্ছে এই অটা একটা উপসর্গ। যদি কোনো শব্দের শুরুতে উপসর্গ পাওয়া যায় তাহলে এটা লিখতে হবে কি একটু আলাদা করে, ডিটাচ করে লিখতে হবে। সো এই যে অ আলাদা হইলো, জল যোগ আ, মূলত শব্দ জলা, তো জলা থেকে অজলা হয়েছে। এবার হচ্ছে অন্য যোগ অন্য, অন্যান্য, যদি এটা সন্ধির বিষয়ে মতো মনে হচ্ছে না, সন্ধি, কিন্তু পরীক্ষায় আসে প্রত্যয় হিসাবে। অনুরাগী, তাহলে অনু একটা উপসর্গ, এরপর রাগ দীর্ঘ প্রত্যয়, অর্থ যোগ ইক, এই যে ইক প্রত্যয় আছে আর এই আটা অ হয়ে যাবে। প্রত্যেক ক্লাসে নিশ্চয়ই বিস্তারিত বোঝাবো, আমরা এখানে খুব একটা এখন চাপ দিলে মাথা ঢুকবে কিনা জানি না, এই কারণে এখানে প্রত্যয়ের বিষয়ের ভিতরে না যাই। আপদে আ যোগ পদ যোগ অ বা কি প্রত্যয় একটা আছে, আজল যোগ আ, আজলা মানে এক আজলা পানি দাও, মানে অঞ্জলি থেকে আজল, অঞ্জলি আছে না, অঞ্জলি বলি আমরা, সে অঞ্জলি থেকে আজল, আজল মানে এক, আজলা মানে এক কোষ, বা এই যে অঞ্জলি বা আঙ্গুলের মধ্যে যতটুকু পাওয়া যায়। তো এরপরে ওই হিক ইহ যোগ ইক, ইক প্রত্যয় আছে, ওইটা অবশ্যই হবে। ক্রি যোগ ঘ্যান বা জ, ক্রি যোগ অগ বা নখ, তারপর হচ্ছে ক্রি যোগ তা থেকে ত্রিচ প্রত্যয়, কান্ডার যোগ রস্যই প্রত্যয়, কাঠুর যোগ ইয়া বা কাঠ যোগ, সরি কাঠুর যোগে না, কাঠ যোগ উড়িয়া, কাঠ যোগ উড়িয়া। এরপরে হচ্ছে সমাসেরটা একটু কথা বলতে হবে, সমাস থেকে প্রশ্ন যদি আসে একটু পড়ানো দরকার, টুকটাক কথা বলে নি। তাহলে অতিরিন্দ্রিয়, সরি অতীন্দ্রিয়, তাহলে অতীন্দ্রিয় মানে কি? ইন্দ্রিয়কে অতিক্রম করেছে, ইন্দ্রিয়কে অতিক্রম করে যে, তো ইন্দ্রিয়কে অতিক্রম করে হচ্ছে অতীন্দ্রিয়তে, এই অতি একটা উপসর্গ বা অব্যয় শব্দের শুরুতে আছে, তাই কি অব্যয় বা সমাস। অনৈক্য, ঐক্যের অভাব বা নয় ঐক্য, যদি নয় ঐক্য বলি তাই কি হবে? নয় ঐক্য বলে নয় তৎপুরুষ, যদি ঐক্যের অভাব বলি তাহলে কি হবে? অব্যয়ভাব সমাস। অভূতপূর্ব মানে পূর্বে অভূত মানে পূর্বে ছিল না, ভূত মানে থাকা আর কি, সরি ভূত মানে হচ্ছে ভূত ভবিষ্যৎ, ভূত হচ্ছে অতীতে, তাহলে যেটা পূর্বে ছিল না সেটা হচ্ছে পূর্বে, ভূত হচ্ছে অভূত, সরি ভূতপূর্ব, ভূতপূর্ব হচ্ছে পূর্বে ভূত, তাহলে ভূতপূর্ব মানে হচ্ছে পূর্বে ভূত, আর অভূতপূর্ব মানে হচ্ছে পূর্বে অভূত। তো এটা হচ্ছে পূর্বে যখন বলা হচ্ছে, পূর্বে অভূতভূত যেটা বলি, অভূত বললে অভূতপূর্ব হবে আর ভূত বললে ভূতপূর্ব হবে। তো পূর্বে ভূত বলা হইলে এটা হচ্ছে একটা বিভক্তি, আর বিভক্তি লোপ পেয়ে কি হয়? তৎপুরুষ সমাস হয়। তো এই যে এটা হচ্ছে তৎপুরুষ সমাস, সপ্তমী তৎপুরুষ, এই যে এটা সপ্তমী বিভক্তি, এটা একটা নাম আছে সুপসুপা, সুপসুপার ব্যাখ্যায় না যায় আজকে আমরা।
অতি বৃহৎ মানে অনতি বৃহৎ মানে যে অনেক বড় না, তাহলে এই যেহেতু নাবুদ অর্থ দিচ্ছে, তাহলে নয় অতি বৃহৎ, নয় অতি বৃহৎ, নয় তৎপুরুষ। হ্যাঁ, অনাচার নয় আচার, তাহলে নয় আচার মানে হচ্ছে নয় তৎপুরুষ। প্রশ্ন হচ্ছে এটাও নয় হইলো, এটাও নয় হইলো, এটাও নয় যদি বলি, নয় তৎপুরুষ হয়, আবার নঞ্চ বলে অনেকে উচ্চারণটা, তো নয় তৎপুরুষ হয় আবার নয় বহুব্রীহি হয়, এই দুইটার মধ্যে পার্থক্যটাকে কেমনে বুঝবো, তাই না? খুব সহজে মনে রাখা যায়। নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে নয় বহুব্রীহিটা বেশ বাক্য শব্দের শেষে যাহার বা যার ভাবা যায়। যেমন ধরেন বলা হইলো তুই একটা অমানুষ, অমানা না বোধক না, তাহলে কি বলবো? তো নয় মানুষ যার বলা যায়, মানে যার মানুষ না সে মানুষ না। কিন্তু যদি বলা হয় সে একটা বেহায়া, বেশরম, নির্লজ্জ, দেখেন তো সবগুলো শেষে কি বলা যায়? হায়া নেই যার বেহায়া, লজ্জা নেই যার নির্লজ্জ, শরম নেই যার বেশরম, বেতার তার নেই যার। তাহলে এই যে বেতার, বেশরম, বেহায়া, নির্লজ্জ, এই শব্দগুলোকে আমরা কি ভাবতে পারি? এটা নয় বা নঞ্চ যেটা বলেন বহুব্রীহি সমাস। সহজেই আমরা দেখবো শব্দ শেষে মানে বেশবাকের শেষে যাহার বাজার ভাবা যায়। কিন্তু এখানে কি একটাও কি যাহার বাজার ভাবা যায়? নয় আচার যার বলা যায়? অনাচার মানে কোনো ব্যক্তির অনাচার না। নয় বৃহৎ যার বলা যায় না, বা নয় ঐক্য যার বলা যায় না। সো এই কারণে এটা কি না, নয় বহুব্রীহি না। ওহি নকুল, এই ওহি শব্দের অর্থ কি? ওহি শব্দের অর্থ হচ্ছে সাপ, আর নকুল অর্থ হচ্ছে বেজি। তাহলে সাপের সাথে বেজির কি সম্পর্ক? আচ্ছা, এখানে একটা বিষয় মাথা রাখি, আমরা এই যে ব্যাস বাক্য লিখেছি সত্য, কিন্তু ব্যাস বাক্য দিয়ে সহজে সমাস নির্ণয় করা সম্ভব না। পরীক্ষার হলে আসলে আমাদেরকে এই ব্যাস বাক্যটা দেয় না, দেয় কি এই শব্দ দেওয়া থাকে। তো এই কারণে যদি আমি প্রত্যেকটা শব্দের ব্যাস বাক্য মুখস্থ করতে যাই, তাহলে আমার একটু গোলমেল হতে পারে। এই কারণে সমস্ত পদ দেখে আমি বুঝবো কোন সমাস এটা, সমস্ত পদ দেখে আমি বুঝবো কোন সমাস। যেমন অহিনকুল বললে শুধু সাপ বা শুধু বেজিকে বুঝি না, উভয়কে বুঝি। যখন উভয় পদের অর্থের প্রাধান্য থাকে তখন তার নাম হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। তাহলে এই অহিনকুল অহিকে বোঝায়, সাপকে বোঝায়। আচ্ছা, সাপের সাথে বেজির সম্পর্ক কেমন? ভালো নাকি মারামারি? একটা পাইলে একটা ছবল দেয়, একটা কামড় দেয়। এখানে বলা হয় এটা যে বিরোধপূর্ণ সম্পর্ক না, বিরোধার্থক দ্বন্দ্ব। অরুণ রাঙ্গা, এটা হচ্ছে একটা কর্মধারয় সমাস। আমরা জানি হচ্ছে উপমান কর্মধারয় সমাস বলে। উপমান কেন? কারণ শব্দ শেষে কি হয়? বিশেষণ পদ হয়। কর্মধারয় সমাস আমরা এটা হচ্ছে, আচ্ছা কর্মধারয় কেন? আচ্ছা, অরুণ রাঙ্গা বানানটা ভুল হয়েছে, অরুণ হবে শব্দটা। হ্যাঁ, অরুণ রাঙ্গা। তো অরুণ মানে সূর্য, অরুণ মানে কি সূর্য। অরুণ রাঙ্গা বলতে কি সূর্যকে বুঝি না, কি বুঝি? অরুণের ন্যায় রাঙ্গা, এমন একটা জিনিস যেটা অরুণের মতো রাঙ্গা বা রঙিন। তাহলে এই রাঙ্গা বা রঙিন বুঝি আমরা। তাহলে অরুণ রাঙ্গা দিয়ে হচ্ছে কোনো একটা ফুল বলতে পারি, কোনো একটা ব্যক্তি বলতে পারি, কোনো একটা বিষয় বুঝতে পারি অরুণ রাঙ্গা। তাহলে এই রাঙ্গাটা একটা অবস্থা না? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকার, আকৃতি বুঝলে কি হয়? বিশেষণ পদ হয়। আর এই শেষের অংশটা বিশেষণ হইলে সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এখানে অনেকগুলো কথা আছে উপমানের বিষয়ে, বাস্তব অনেক কথা আছে। সমাস নিয়ে ক্লাস নিলে তো 2 ঘন্টা লাগবে, মিনিমাম 2 ঘন্টা ক্লাস নেওয়া দরকার। তো আমরা এখানে অনেক কথা বলতেছি, হয়তো আপনাদের মাথার উপর যেতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় কিছু হইলেও উপকারে আসবে। এই কারণে একটু কথা বলে যাই, যা না বললেই নয়। আমরা, তো আমরা হচ্ছে তুমি, আমি ও সে, নিত্য সমাস। এটা আবার একশেষ দ্বন্দ্ব হয়। তো 9 10 পুরাতন ব্যাকরণের নিত্য সমাস দিয়ে আছে, আমরা এভাবে শিখি আপাতত। আত্মীয় স্বজন, আত্মীয়কে বোঝায়, স্বজনকে বোঝায়। তাহলে আত্মীয় ও স্বজন উভয় পদের অর্থে প্রাধান্য আছে, দ্বন্দ্ব সমাস। আয় কর, আয়ের উপরে কর, তাহলে কি হবে? আয়ের উপর কর হলে উপর একটা পদ যেটা মাঝখানে ছিল, আছে না, লোপ পাইছে, এখন এখানে লোপ পেয়েছে। এই কারণে মধ্য পদলোপী কর্মধারয়।
আলুনি মানে লবণের অভাব, তাহলে লবণের অভাব বুঝলে আ দিয়ে একটা উপসর্গ অভাব অর্থ আসছে, অব্যয় ভাব হবে। 80-20, 80 অর্থ কি? এ 80 কি? দাঁত। আরেকটা 80 আছে এই তালব্যস্য রস্বইকার দিয়ে, 80 মানে কি? 80, মানে 8-0। তো 80-তে 20 যার, 80-20 দিয়ে না দাঁতকে বোঝায়, না হচ্ছে 20কে বোঝায়, কি বোঝায়? সাপকে বোঝায়, যার দাঁতের মধ্যে কি আছে? 20 আছে। আচ্ছা, সাপের দাঁতে কি 20 থাকে? কোন দেখি। সাপের দাঁতে 20 থাকে না, তাহলে 20 দাঁত ভাঙ্গে যে সাপুরেরা। হ্যাঁ, সাপের 20 দাঁত আছে, কিন্তু 20টা সাপের মধ্যে, সাপের দাঁতের মধ্যে থাকে না। কি করে? ওই যে 2টা দাঁত দিয়ে একটু শরীরের বা কোনো অংশের মধ্যে একটু সে ফুটা করে, তার ভিতর থেকে 20টা এনে ওই ফুটা অংশের মধ্যে 20টা ছেড়ে দেয়। 20 থাকে তার ভিতরে, পেটের ভিতরে, দাঁতের মধ্যে 20 থাকে না। ওই দাঁত দিয়ে হচ্ছে আপনাকে বিদ্ধ করবে, এ ছেদন করার পরে ছেদন দিয়ে এই ছিদ্র দিয়ে 20টা সে বের করে দেয়। যাই হোক, আমরা 80-20 শেষ করলাম। আয় ব্যয়, আচ্ছা এই বানানটা ভুল আছে, এখানে আকার হবে না। তাহলে আয় ব্যয় হচ্ছে আয় এবং ব্যয় দুটাকে বোঝায়, দ্বন্দ্ব সমাস। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত করে না, বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। উপসর্গ আছে বা অব্যয় আছে, উপসর্গ এটা অব্যয় হিসেবে বসতে পারে, তাহলে কি হবে? অব্যয়ভাব সমাস। উড়না নাভিতে যার, যার নাভির মধ্যে কি আছে? উড়না, সেটা মাকড়সাকে বোঝায়, মাকড়সা। যার নাভির মধ্যে কি আছে? উড়না বা জাল আছে, জাল, তাকে বলে উর্ণনাভ। তো এটা জালও বোঝায় না, নাভিও বোঝায় না, বোঝায় এমন একটা জিনিসকে যার নাভির মধ্যে কি আছে? উড়না বা জাল আছে। উপকণ্ঠ, কণ্ঠের সমীপে, উপ একটা উপসর্গ বা অব্যয়, তার অর্থ প্রাধান্য পাচ্ছে, তার নাম হচ্ছে অব্যয়ভাব সমাস। বাক্য রূপান্তর খুবই সিলি এবং সহজ, এখানে আমরা খুব সময় নষ্ট করবো না। কিছু প্রশ্ন বলা আছে, একটু দেখলে হবে, পারবেন ইনশাআল্লাহ। এই যে অনুগ্রহ করে সব খুলে বলুন, যৌগিক করতে বলছে, তো যৌগিক করবো কেমনে? অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন, জাস্ট প্র্যাকটিস করলে আপনি বুঝবেন। কয়েকবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এটা স্লাইড দেওয়া থাকবে, পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন, এবং স্লাইড পাওয়ার জন্য একটু কমেন্ট লিখে রাখবেন, স্লাইডটা পেতে চাই। তাহলে আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আশা করছি, অথবা অন্য কোনো মাধ্যমে। এখানে সবগুলো উত্তর দেওয়া আছে, দেখে নিব একটু আমরা, খুব এখানে সময় নষ্ট করবো না। আমরা হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগের সময় দেবো একটু, প্রয়োগ অপপ্রয়োগের মধ্যে। নীরব ভাষায়, আচ্ছা বলছে কি নিম্নলিখিত অনুচ্ছেদগুলো শুদ্ধ করে লিখো। তো আমরা একটু প্রথমে পড়ি অনুচ্ছেদটা। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়, অনুভূতির কান দ্বারা সে গান শুনিতে হবে, সে গান শুনিতে হবে। তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধম্মের মানেও তাই। তাহলে কয়েকটা শব্দ পাইছি যেগুলো দেখতে মনে হচ্ছে আপাতত যে এগুলা কি হইতে পারে। এইটা হয়তো দীর্ঘই, এরপরে হয়তো এখানে একটা বিষয় খেয়াল করেন, কান দ্বারা, এবং এটা এখানে লিখছি আমরা কান দিয়ে, এটার বিগ ডিল না আসলে, যদিও এটা সাধু চলিত উভয়টাতে বসে, কিন্তু আসলে এইটা বেশিরভাগ ক্ষেত্রে সাধুর মধ্যে বসে বা চলিতের মধ্যে বসে, দিয়া দিয়ে চলিতের মধ্যে বসে। তো এটা আমরা চেঞ্জ করলে না পড়লে সমস্যা নেই, কিন্তু অবশ্যই এখানে দুইটার মধ্যে একটা তো অবশ্যই সাধু চলিত করতে হবে। কেন? কারণ এই হবে আছে এখানে, বুঝতে পারা যাবে আছে এখানে, এই যে শব্দগুলো দেখা যাচ্ছে আমাদের, এটা চলিত আছে, তাহলে বাকিটা চলিত করা লাগবে। তো শুনিতে কি করতে হবে? শুনতে হবে। যদি বেশিরভাগ ক্রিয়া থাকতো সাধুতে, আমরা লিখতাম হচ্ছে পুরো ক্রিয়াটাকে সাধুর মধ্যে নিতাম। যদি বেশিরভাগ ক্রিয়া পাওয়া যায় চলিতের মধ্যে, তাহলে আমরা অবশ্যই চলিতের মধ্যে নিয়ে যাব। আপনি চাইলে পুরোটাকেই সাধু করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, যে যদি অধিকাংশ ক্রিয়াটা আমি চলিতের মধ্যে পাই, তাহলে বাকিগুলো চলিত বানাই ফেলবো, সাধু বলে সাধু বানাই ফেলবো, শেষ। আচ্ছা, তাহলে শুনতে হবে, তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি, ধর্মের মানেও তাই। এটা জীবন ও বৃক্ষ একটা রচনা আছে, আপনারা পড়েছেন নিশ্চয়ই, সেখান থেকে আসছে। ও আপনাদের পাঠ্য না, অবশ্য আগের পাঠ্য ছিল। আচ্ছা, মেয়েটি ভয়ানক মেধাবী, ভয়ানক হয় নাকি অত্যন্ত হয়? অত্যন্ত হয়। তার মেধা পরিদর্শন করে, মেধাকে পরিদর্শন করে, এই পরিদর্শন না হয় কি হবে? দেখে, তার মেধা দেখে সবাই মুগ্ধ। শিক্ষক বৃন্দরা,
বৃন্দ বলাতে একবার বহুবচন হয়ে গেছে, আবার রা বলা যাবে না। শিক্ষকরা অথবা শিক্ষক বৃন্দ অথবা শিক্ষকগণ। এখানে যেহেতু বৃন্দ আছে, বৃন্দ দেওয়া ভালো। শিক্ষকগণ মনে করেন আগামী ভবিষ্যতে কি হবে? আগামী বললে আবার ভবিষ্যৎ বলা যাবে না, তাহলে যে কোনো একটা আমি ইউজ করবো, আগামীতে অথবা ভবিষ্যতে। সে অসামান্য সাফল্যতা না, কি হবে? অসামান্য সাফল্য হবে, হয়তো সাফল্য হবে অথবা সফলতা হবে, সাফল্য অথবা কি হবে? সফলতা বয়ে আনবে। যা ইতপ পূর্বে, বানানটা কি হবে? ইতপ পূর্বে, যা ইতপ পূর্বে অত্র প্রতিষ্ঠান। তাহলে দেখেন ভবিষ্যতে অসামান্য সাফল্য বয়ে আনবে, যা ইতপ পূর্বে। অত্র না লিখে কি লিখবো? এ লিখবো। এ প্রতিষ্ঠানের কোন শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি। সেখানে একটা মনে হয় কমা চলে আসছে, অত যেতে হবে। সেইভাবে আমরা দেখবো। আমরা আরেকটা সলভ করছি, এটা আরেকটা সলভ করি। বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। তাহলে যখন অপেক্ষা বলছি তখন আর তরে বলা দরকার নেই, বুঝছেন? তাহলে বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ, এ কথা প্রমাণ হয়েছে, না হয়ে গেবে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়েছে। জীবনের সার্থকতা লাভ করতে হইলে, তাহলে হইলে না হয় কি হবে? হলে হবে। পাঠে মনোযোগী, মনোযোগী লিখতে দীর্ঘ হবে, মনোযোগী হতে হয়। দুরবস্থা লিখতে হয় রস্যকার। দুরবস্থা আকাঙ্ক্ষার, আচ্ছা কাঙ্ক্ষ ধাতু বলছিলাম, মনে আপনারা উত্তর দিয়েছেন কিনা মনে নেই, আমি মানে উত্তর তো ভুলে গেছি। তো এই যে আকাঙ্ক্ষা শব্দ আছে, কাঙ্ক্ষ ধাতু একটা আছে, তো এই কাঙ্ক্ষ ধাতু থেকে আকাঙ্ক্ষা বলি, কাঙ্ক্ষিত বলি, অনাকাঙ্ক্ষিত বলি, এসব কাঙ্ক্ষ ধাতুর মধ্যে ক্ষীয় হবে। আচ্ছা, আকাঙ্ক্ষার অন্তরায় দৈন্যতা না হয় কি হবে? দৈন্য অথবা কি হইতে পারে? দীনতা হইতে পারে। দৈন্য অথবা দীনতা ভালো নয়, দৈন্য অথবা দীনতা দুইটা একটা হবে। রফিক ভয়ানক না হয় কি হবে? অত্যন্ত হবে। তার মেধা পরিদর্শন না হয়ে, সেটা মানে সেম কাছাকাছি একটা আগে দেখছি আমরা, দেখে শিক্ষক বৃন্দ রা না হয় শিক্ষক বৃন্দ অথবা শিক্ষক রা হবে। মনে করেন আগামী ভবিষ্যতে না হয় শুধু আগামীতে বা ভবিষ্যতে হবে। সেই অসামান্য সাফল্যতা না হয় সাফল্য হবে বা সফলতা হবে। যাই তো পূর্বে এই প্রতিষ্ঠানে আছে, সেম কথা প্রায় এটা চলে আসছে, মনে হয় রিপিট হয়েছে কিনা। আচ্ছা না, একটু মনে হয় ডিফারেন্ট আছে, সুনাম স্বাচ্ছন্দ্য এক্সট্রা আছে এখানে। আচ্ছা, তো আমাদের এখানে মোটামুটি অনুচ্ছেদ থেকে ই করা শেষ। এবার আছে বাক্য শুদ্ধ করতে বলে। তো বাক্য শুদ্ধিকরণে দেখি আমরা একটু কি কি আছে। অধিক সন্ন্যাসীতে কি নষ্ট হয়? গাজন নষ্ট হয়, নাকি তাঁতি নষ্ট হয়? গাজন নষ্ট। অধিক সন্ন্যাসীতে কি হয়? গাজন নষ্ট। আচ্ছা, যিনি আমি একটু ঝামেলা ছিলাম তাই মাত্র জয়েন করলাম, হলাম, ঠিক আছে, সমস্যা নাই। যাদের স্লাইড লাগবে একটু কমেন্টে লিখে রাখবেন। আর একটু ক্লাসটা মনে হয় মোটামুটি খারাপ সাপোর্ট পাবেন না আশা করছি। এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ এইচএসসিতে আপনারা প্লাস পাবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, সো ফ্রেন্ডদের জানাই দিবেন, একটু একটু ক্লাস করতে বলেন, একটু পড়তে হবে। শুধু এইচএসসি তো না, এইচএসসি পরে ভীষণ কাজে লাগবে ইনশাল্লাহ এগুলো। আচ্ছা, অশ্রু জলে না হবে কি? চোখের জলে অথবা অশ্রুতে। অশ্রু মানে চোখের জল, তাহলে অশ্রুতে অথবা চোখের জলে বুক ভেসে গেল। অপমানিত হবার, অপমানিত কি হবে? অপমানিত হওয়ার ভয় নেই। অধ্যাপনা, অধ্যাপনা করেন শিক্ষক, মাথা রেখে একটু, অধ্যাপনা কে করেন? শিক্ষক করেন। অধ্যাপনাই না হয় কি? অধ্যয়নে ছাত্রদের তপস্যা। অধ্যাপনায় শিক্ষকদের তপস্যা ঠিক আছে, অধ্যাপনায় শিক্ষকদের তপস্যা ঠিক আছে, কিন্তু ছাত্র বললে তাহলে অধ্যয়ন হবে, অধ্যয়নই ছাত্রদের তপস্যা। একটু এই জিনিসটা ডিফিকাল্ট অনেকের জন্য মনে রাখাটা, তো মনে রাখবো যিনি পড়ান, যিনি পড়ান তিনি অধ্যাপনা করেন, যিনি পড়ান তিনি কি? অধ্যাপনা করেন। ওকে, এরপরে আছে আমাদের অন্নাভাবে, মানে অন্নের অভাবে, মানে খাবারের অভাবে, ভাতের অভাবে
প্রতি ঘরে ঘরে, তাহলে প্রতি ঘরে বললে ঠিক আছে, অথবা শুধু ঘরে ঘরে, হয়তো প্রতি ঘরে অথবা শুধু ঘরে ঘরে। তাহলে অন্নের অভাবে, খাবারের অভাবে, ভাতের অভাবে প্রতি ঘরে হাহাকার বা অথবা ঘরে ঘরে হাহাকার, যে কোনো একটা। আমি এই ঘটনা চাক্ষুষ মানে যে কথা, প্রত্যক্ষ সে কথা, তাহলে আমি এই ঘটনার প্রত্যক্ষ করলাম, এটা ঠিক আছে, অথবা আমি এখানে চাক্ষুষ দেখেছি, তাও ঠিক আছে। আচ্ছা, এক পৌষে শীত যায় নাকি এক মাঘে? এক মাঘে শীত যায় না, এটা হচ্ছে একটা প্রবাদ, সেই প্রবাদগুলো কোনো পরিবর্তন করা যায় না। উপরুক্ত না হয় কি হবে? উপরযুক্ত হবে অথবা উপরিযুক্ত হবে। ঐকতান শব্দটা ঐকতান, হ্যাঁ ঐকতান, ঐক্যতান না। এই মামলায় আমি সাক্ষ্য দেব না। সাক্ষী মানে যে সাক্ষ্য দেয়, সাক্ষ্য হচ্ছে যেটা দেওয়া হয়, আর সাক্ষী হচ্ছে যিনি সাক্ষ্য দেন। সাক্ষ্য মানে স্টেটমেন্ট, যেটা আপনি বলেন সেটা হচ্ছে সাক্ষ্য, আর আপনি নিজেকে সাক্ষী। তাহলে এই মামলায় আমি সাক্ষ্য দেব না। কি দিব না? সাক্ষ্য দেব না। কারো পৌষ মাস নাকি ফাগুন মাস? পৌষ মাস। কীর্তিবাস না, শব্দটা কৃত্তিবাস, হ্যাঁ কৃত্তিবাস। কেবল মাত্র না বললে শুধু কেবল হবে অথবা মাত্র হবে। কেবল গায়ের জোরে অথবা মাত্র গায়ের জোরে বা শুধু গায়ের জোরে সব কাজ হয় না। আলী আবলি অঞ্জলি লিখতে অস্বীকার হয়, তাহলে গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। গাছটি সমূল সহ, সমূল বললে হবে, সমূলে উৎপাদিত হয়েছে, অথবা মূল সহ, তাহলে সমূলে অথবা মূল সহ, যে কোনো একটা। তাহলে গাছটি মূল সহ অথবা সমূলে। আমৃত্যু পর্যন্ত না, শুধু মৃত্যু পর্যন্ত অথবা আমৃত্যু, শুধু মৃত্যু পর্যন্ত অথবা কি আমৃত্যু। আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত। আচ্ছা, এরপর আসেন একটা গোপন কথা না, শব্দ কি গোপনীয় কথা, গোপনীয়, গোপনীয় কথা হবে। সো একটা গোপনীয় কথা বলি। হ্যাঁ, মোটামুটি শুদ্ধিকরণ দেখে ফেলছি, এইভাবে মোটামুটি আমরা শুদ্ধিকরণ শিখে ফেলবো। আর এই পারিভাষিক শব্দ এবার নির্মিত অংশে 70 নম্বর কি আসে জানেন আপনারা? আবার রিড আউট করি একটু। পারিভাষিক শব্দ অনুবাদ এখান থেকে 10, একটা যে কোনো একটা থাকে অথবা থাকে। দিনলিপি প্রতিবেদন থাকে 10, বৈদ্যুতিন চিঠি মানে ইমেল যেটা আমরা বলি, পত্র আবেদন পত্র 10, সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ হচ্ছে 10, সংলাপ ক্ষুদে গল্প 10, প্রবন্ধ নিবন্ধ লিখন হচ্ছে 20। এখানে একটা বিষয় একটু মাথায় রাখি, এটাতে 5টা থেকে একটা উত্তর দিতে হয়। তো এখানে 5টা টপিক মোটামুটি স্পেসিফিক বলা থাকে। নৈতিকতা মূল্যবোধ থেকে একটা থাকবে, বিজ্ঞান প্রযুক্তি থেকে একটা থাকবে, জাতীয় চেতনা একটা, শিল্প অর্থনীতি একটা, সাম্প্রতিক বিষয় থেকে একটা। সো আপনি যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন, যে কোনো 2টা টপিক ঠিক মতো বলে ফেলেন, উত্তর কমন। যেমন জাতীয় চেতনা থেকে, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন থেকে, বা 24শে গণ অভ্যুত্থান থেকে যে কোনো একটা পড়ে ফেলেন, মানে একটা পুরো পার্ট শেষ করে ফেলেন, মানে এই জাতীয় চেতনার সংশ্লিষ্ট যা আছে, দেন একটা কোন পেয়ে যাবেন। অথবা বিজ্ঞান প্রযুক্তি, বিজ্ঞান প্রযুক্তিরও রচনাগুলো খুব সহজ, একটু মোটামুটি যদি গুছিয়ে পড়ে ফেলেন মানে পড়া সম্ভব। মানে আপনি 5টার মধ্যে যে কোনো 2টা টপিক ঠিক মতো পড়লে এখানে খুব ভালো করে উত্তর করা সম্ভব। মানে 5টা যে বিষয় আছে, 5টা পার্ট থেকে যে কোনো 2টা পার্ট একবার ভালো করে পড়ে ফেলেন, তখন আপনার জন্য কেন এটা সহজ হবে? কারণ আপনি দেখবেন এখানে কোটেশন দেওয়াটা, এখানে হচ্ছে উদ্ধৃতি দেওয়াটা, এখানে হচ্ছে গুছিয়ে লেখাটা খুব সুন্দর হয়ে যাবে। যেটা হবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, অনেকে যেটা ভাবে রচনায় কতগুলো পেজ লেখা উচিত, বড় করে লিখতে হবে, না হলে স্যার ম্যাডামরা নাম্বার দিবে না। এটা একটা মানে অসত্য ধারণা না বা অবাস্তব ধারণা না। অনেক টিচার আসছে বাস্তবিক অর্থে পেজ দেখে নাম্বার দেয়, পেজ গুনে নাম্বার দেয়, কিছু টিচার আছে, কিন্তু এই সংখ্যাটা নেহাত কম, না হইলেও বেশি হইতে পারে। না, কম বলাটা আসলে রিস্কি। আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে খুব একটা শোভনীয় না, খুব সুখকর না আসলে। যাই হোক, যেটা বলছিলাম, যদিও নম্বর দেখে মানে পেজ গুনে নাম্বার দেয়, কিন্তু সবার খাতা আসলে পেজ গুনে নাম্বার দেয় না।
যদি আপনার খাতাটা কোয়ালিফাইড হয়, মানে কোয়ালিটিপূর্ণ হয়, তাহলে আপনার ওই পেজগুলো নম্বর দিবে না। ধরেন আপনার খাতাটা কোয়ালিটিপূর্ণ কেমন হবে, মানে খুব দেখলে মনে হবে উফ ভালো লিখছে মেয়েটা বা ছেলেটা, কখন মনে হবে? যখন আপনার প্রত্যেকটা পয়েন্টে, মোটামুটি সবগুলো পয়েন্টে না, মোটামুটি প্রত্যেকটা পয়েন্টে আপনার একটা কোটেশন থাকবে, বাংলা বা ইংলিশে। মোস্ট ইম্পর্টেন্টলি ফার্স্ট এবং লাস্ট, মানে ভূমিকা উপসংহারে মাস্ট আপনার কোটেশন থাকবে। ভূমিকা উপসংহারে হয়তো বাংলায় অথবা ইংলিশে কোটেশন দিবেন আপনি। এই কোটেশন দেখলেই সারা হচ্ছে ইমপ্রেসড হতে পারে। অবশ্যই প্রাসঙ্গিক, দেখা যাচ্ছে প্রশ্ন আসছে আমাদের জাতীয় চেতনা থেকে বা ভাষা আন্দোলন থেকে, আপনি লিখছেন যে পৃথিবীতে যুদ্ধ হইতেছে আর যুদ্ধ জিনিস ভালো না, তাইলে তো কোটেশন যে বয়ান দিয়েছে হিটলার, তো এইটা যদি আপনি লেখেন, তো বায়ানের ভাষা আন্দোলনের সাথে তো এটা প্রাসঙ্গিক না। তো আপনি ভাষা সম্পর্কিত কোনো তথ্য বা বায়ানের ভাষা আন্দোলনের কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু কোটেশন, উদ্ধৃতি সেখানে আপনি দিতে পারেন। আপনি মুক্তিযুদ্ধ নিয়ে সেম কথা বা 24শে গণঅভ্যুত্থান নিয়ে সেম কথা, এইভাবে প্রত্যেকটা টপিকে আমরা মাথায় রাখবো শুরুতে ভূমিকাতে এবং উপসংহারে অবশ্যই যেন আমার কোটেশন থাকে। সবচেয়ে ভালো হয় মোটামুটি প্রত্যেকটা মানে রচনাতে একটা লিখবেন, তাহলে ভূমিকা এবং উপসংহার আপনি যে কটা পড়বেন রচনার, ভূমিকাতেও এবং উপসংহারও মোটামুটি ইংলিশ কোটেশন বা একটু ভালো কবিতা, ভালো কিছু উদ্ধৃতি কোট করে ফেলবেন, লিখে ফেলবেন। আর এইগুলো নীল কালিতে দিবেন, নীল কালি, সবুজ কালি অবশ্যই না, নীল কালিতে দিবেন। লাল কালি অবশ্যই না, লাল কালি দেন না আপনারা নিশ্চয়ই, কিন্তু অনেকে সবুজ কালি নিয়ে দেয়। সবুজ কালিতে লেখা ঠিক না, সবুজ কালিদের এটার প্রায়োগিক কিছু বিষয় আছে। আমরা কোটেশন লেখার ক্ষেত্রে অবশ্যই নীল কালি ইউজ করবো, নীল কালি। আচ্ছা, আমরা কয়েকটা বিষয় শেষ করে দিচ্ছি আজকে ক্লাসটা। যেটা আছে আমাদের এখানে কিছু পারিবারিক শব্দ আছে, এটা আমরা পিডিএফ দিয়ে দিব। এখানে যা আছে শুধু রিড আউট করবো, হুদাই টাইম নষ্ট না করি, এখানে বোঝানোর কিছু নাই, মুখস্থের বিষয়। তো এরপরে আছে কিছু গুরুত্বপূর্ণ অনুবাদ, সেই অনুবাদগুলো কোন বোর্ডে আসছে একটু দেখে নিব আমরা। অনুবাদগুলো আছে, দিনলিপি লিখন আছে, এগুলো কোথায় আছে, স্টার মার্ক দেওয়া আছে, কিছু টুকটাক আমাদের টিম এই কাজটা করছে এই স্টার মার্ক দেওয়ার বিষয়টা, আপনারা একটু দেখে নিবেন। দিনলিপি, এরপরে প্রতিবেদন কেবল লিখতে হয় জানান আপনারা, টাইমটা নষ্ট না করি। এরপরে হচ্ছে বৈদ্যুতিন চিঠি, মেইল লেখার পদ্ধতিও জানান আপনারা। আবেদনপত্র কেবল লিখতে হয় তাও জানেন। সারাংশ সারমর্ম, এখানে একটা পয়েন্ট অবশ্যই বলা দরকার, সারাংশ এবং সারমর্ম কিভাবে লিখবেন। এটা অনেকে যেটা মনে করে যে সারাংশ এবং সারমর্মে যদি আমরা সময় দিই, যেমন টাইম মানে ওয়েস্ট অফ টাইম। সারাংশ সারমর্মে একটু পড়াশোনা মানে ভেবে লিখলে কি ওয়েস্ট অফ টাইম? ওয়েস্ট অফ টাইম না, অবশ্যই সারাংশ সারমর্ম এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটু সময় নিব, সময় নিয়ে এটার মূল ভাবটা দেখবো। আমরা মাথায় রাখবো যে 2 থেকে 3 লাইন, আসলে এইভাবে বলা ঠিক না, আমরা লিখে হচ্ছে যা আছে 1/3, যা আছে 1/3, মানে সারাংশ সারমর্ম যা আসবে এর 1/3 আমরা লিখবো। তো এই 1/3 2 থেকে 3 লাইন হইতে পারে। এটা লেখার ক্ষেত্রে অবশ্যই যেন এমন কিছু না হয় যে আমরা দ্রুত লিখতে যাচ্ছি এবং সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় হারাই যাচ্ছে, তখন কিন্তু মুশকিল। তো এটাতে ফুল মার্কস পাওয়া সম্ভব যদি মোটামুটি আপনি গুছিয়ে লিখতে পারেন। এরপরে হচ্ছে আপনার সারমর্ম, সেম কথা বললাম আমরা। ভাব সম্প্রসারণ, এটাতে 3টা পার্ট থাকবে, কিন্তু কোনো এই যে মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এগুলো লেখা দরকার নেই, বড় হয়ে গেছেন আপনারা, গ্রো আপ। প্রথমে মূল ভাব এই শব্দ থাকবে না, কিন্তু প্রথম পয়েন্টে মানে প্রথম প্যারাতে অবশ্যই আপনার মূল পয়েন্ট চলে আসবে। একটু গ্যাপ দিয়ে আপনার মূল ভাবটা থাকবে, মানে সম্প্রসারিত ভাবটা থাকবে,
দেন মন্তব্য থাকবে। কিন্তু কোনো পয়েন্টের আগে আপনি মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য এগুলো লেখা দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ সংলাপ। সংলাপ যদি এখন আসে না খুব একটা, নাকি আসে? ক্ষুদে গল্প আসে, ক্ষুদে গল্প দেখে নিব আমরা। প্রবন্ধ, নিবন্ধ এখানে অনেকগুলো দেওয়া আছে, দেখে নিব, দেখে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে। কোনো প্রশ্ন আছে কিনা? একটু টেনেছে খুব দ্রুত। মনে হয় যে উপকারে এসেছে, আশা করছি আসবে। বানান এবং উচ্চারণের জায়গাতে কথা বলছি মোটামুটি যথেষ্ট সময় নিয়ে। তারপরে কোনো জায়গাতে কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা, বা সাপোর্ট দরকার ছিল, বা এখনো সময় আছে সাপোর্ট দিতে পারি, এমন কিছু আছে কিনা? আসসালামু আলাইকুম।